আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথমেটিক্স আয়োজিত জেবিবির ক্র্যাশ কোর্সে। আজকের ক্লাস আমাদের প্রিন্সিপাল অফ ইকোনমিক্স। আমি প্রিন্সিপাল অফ ইকোনমিক্স ক্লাসটা শুরু করার আগে দুই একটা কথা অবশ্যই বলা লাগবে যে এই সাবজেক্টটা আমার খুবই ফেভারিট। আমার আমার ইউনিভার্সিটি লাইফে অথবা আমার সিএফএ তে আমার এই সাবজেক্টটা ছিল। সো আমার কাছে খুব ভালো লাগতো। এখানে ভালো লাগতো। আমি ইকোনমি রিলেশন গুলো আমি এখানে শিখ মানে ইকোনমিক যে ইন্ডিকেটর গুলা, ইকোনমিতে যে যে কমন কিছু মানে কম্পোনেন্ট আছে যেগুলো রিফ্লেকশনটা ইকোনমিতে হয়। সো এগুলো আমার খুব ভালো লাগতো। যেমন আমি ইউনিভার্সিটি লাইফে শুরুতেই ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস পড়তাম। সো ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস যে যে টপিক গুলো আসতো, এক্সপ্রেসে যে যে আর্টিকেল গুলো আসতো, যে নিউজ গুলো আসতো, সো ওইগুলোর সাথে ইকোনমিক্স একটা রিলেশন আছে। ওই ডেটাগুলোর সাথে আমার আমার প্রত্যেকটা ডেটা, নিউজ ডেটা, ওইগুলোর একটা রিফ্লেকশন আছে, পুরো হোল ইকোনমিতে একটা রিফ্লেকশন আছে। সো আমি রিলেট করতে পারতাম আর কি, যেহেতু আমার সাবজেক্টটা খুব পছন্দের সাবজেক্ট, এই কারণে আমি খুব রিলেট করতে পারতাম। আমি যখন পেপার পড়তাম আমি বুঝতাম যে এটার ইমপ্লিকেশন এটা হইতে পারে। ঠিক আছে। সো আমরা তিনটা ক্লাসের মাধ্যমে আজকে ইকোনমিক্স সাবজেক্টটা শেষ করব, এবং আমরা অনেকগুলো গ্রাফ শিখবো এবং অনেক অনেক টেকনিক্যাল ইস্যু শিখবো, যেগুলো খুবই আমার শুধু পরীক্ষার জন্য না, পার্সোনাল লাইফেও কাজে লাগবে। এবং আপনি এই কোর্সটা শেষ হওয়ার পরে স্পেশালি, আমি তো আরো সবগুলো সাবজেক্ট আমিই পড়াচ্ছি, বাট অন্য সাবজেক্টের ব্যাপারে যতটা না বেশি কনফিডেন্ট, ইকোনমিক্স এবং এমএফএস এর ব্যাপারে আমি বেশি কনফিডেন্ট। কারণ এই দুইটা সাবজেক্ট শেষ করার পর আপনি ফিল করবেন যে হ্যাঁ, আপনি অর্থনীতি, ইকোনমিক্স নিয়ে, দেশের কান্ট্রির অর্থনীতি নিয়ে, ম্যাক্রো ইস্যুগুলা নিয়ে, হ্যাঁ, আমার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস নিয়ে, গভর্নমেন্টের পলিসি নিয়ে আপনি অনেক কিছু জানতে পারবেন। আপনি ফিল করবেন যে আপনি ভালো কিছু জানেন, এবং যেগুলো আপনি ধরেন যখন পেপার পড়তে যাবেন, কোনো নিউজ পড়বেন, আপনি ইমপ্লিকেশন গুলো বুঝবেন, ইফেক্ট গুলো বুঝবেন ইকোনমিতে। সো চলুন আমরা এই আশা ব্যক্ত রেখে আমরা অনেক কিছু শিখবো, এই আশা ব্যক্ত রেখে আমরা ক্লাসটা শুরু করি। আমরা শুরু করতে যাচ্ছি ম্যাথমেটিক্স আয়োজিত জেইবির ক্র্যাশ কোর্সের প্রিন্সিপাল অফ ইকোনমিক্স ক্লাসটা। সো প্রিন্সিপাল অফ ইকোনমিক্স এর আমরা তিনটি ক্লাসের মাধ্যমে আমরা পুরো সাবজেক্টটা শেষ করব, এবং খুব সুন্দরভাবে শেষ করব। তার জন্য আপনাদের কোঅপারেশন খুবই দরকার। আপনারা মনোযোগ দিয়ে ক্লাসটা শুনবেন, যেহেতু এখানে অনেক কিছু আছে। এবং আমি প্রত্যেকটা জিনিস আপনি 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 কনফিডেন্স রাখতে পারেন, বিশ্বাস রাখতে পারেন, আমি প্রত্যেকটা জিনিস আপনাকে দড়ি দড়ি দেখাই দিব। যদিও আপনিও আপনার লাইফে হয়তো ইকোনমিক্স সাবজেক্ট যদি পড়ে আসেন অথবা অনেক কিছু জানেন, বাট জানার পর আমরা আপনি যদি জেনে থাকেন অলরেডি, আমরা এখানে রিভিশনের মতো মনে হবে। এবং আপনার যদি যদি জানার অনেক পয়েন্ট, অনেক টপিক হয়তো আপনি নাই জানতে পারেন, তো যখন যে যে টপিক গুলো জানবেন হ্যাঁ, না, এগুলো শান আপনার করতেছি। আপনার জন্য গুড। যেগুলো জানবেন না, এগুলো এগুলো আপনি এখানে খুব সুন্দরভাবে আমরা ঠিক আছে, ক্লিয়ার বুঝতে করবো। পারলাম। এই ক্লাসের ভিতরে আমরা যেহেতু তিনটে ক্লাস পাচ্ছি, তো এটা আমাদের জন্য অপরচুনিটি। আমরা খুব খুব সুন্দরভাবে মানে আমরা অনেক টাইম পাবো বোঝানোর জন্য। আমার ইন থেকে আমি অনেক টাইম পাবো আপনাদেরকে ক্লিয়ার করার জন্য কনসেপ্ট গুলা, আর আপনারা অনেক টাইম পাবেন ক্লাসটা ক্যাচ করার জন্য। কারণ আসলে অনেক কিছু যদি একসাথে মাথায় ঢুকে, কোনো কিছু মানে অনেক কিছু স্কিপ হয়ে যায়। কিন্তু আমরা তিনটে ক্লাসে শেষ করবো, তো আমরা স্লোলি স্লোলি মাথার ভিতরে সবকিছু ইকোনমিক্সের জিনিস ঢুকাই ফেলবো। ঠিক আছে। তো আমরা আজকে ক্লাসের শুরুতেই আমরা যেহেতু বলছি যে আজকে ক্লাসে আমরা তিনটি চ্যাপ্টার কভার করবো। সরি, আজকে ক্লাসে আমরা দুইটি চ্যাপ্টার কভার করবো বেসিক্যালি। আর দুইটি চ্যাপ্টার কভার করবো। সো দুইটি চ্যাপ্টার যে খুব শর্ট তা না, আমি এটা বলবো না। আমাদেরকে ধৈর্য ধরতে হবে, মনোযোগ রাখতে হবে, কারণ যদিও দুইটা চ্যাপ্টার, বাট দুইটা চ্যাপ্টারের ভিতরে আমরা অনেক কিছু কভার করছি। আমি আসলে চেষ্টা করছি যে কোনো কিছু বাদ না রাখতে। হ্যাঁ, যে আপনি নোট থেকে পড়ে নেবেন ওইরকম কিছু রাখতে চাই নাই। আমি চেষ্টা করতেছি যে ক্লাসে যাতে সলভ হয়। তো আজকে ক্লাসে ফার্স্ট ক্লাসে আমরা পড়বো ইকোনমিক্স ইন্ট্রোডাকশন। আমরা খুব বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলো ইকোনমিক্স এখানে শিখবো। সো ফান্ডামেন্টাল জিনিস কি, যে ইকোনমিক্স কি, আমার অর্থনীতি কি। এবং আমার অর্থনীতিকে আমরা সবাই জানি দুইটা মানে ব্রাঞ্চ আছে, একটা হলো আমার মাইক্রো ইকোনমিক্স, একটা হলো ম্যাক্রো ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্স বেসিক্যালি আমার ইন্ডিভিজুয়াল ফার্ম অথবা কোনো কোম্পানি নিয়ে, কোম্পানির ইস্যু নিয়ে কথা বলে। আবার ম্যাক্রো ইকোনমিক্স হলো আমার ব্রডার ভিউ পয়েন্টে ওভারঅল ইকোনমির যে মেজর ইন্ডিকেটর গুলা, আমার জিডিপি, আনএমপ্লয়মেন্ট, ওই জিনিসগুলো নিয়ে কথা বলে। সো চলুন আমরা শুরু করি আজকের ক্লাসের ফার্স্ট চ্যাপ্টার, মডিউল এ, ইকোনমিক্স ইন্ট্রোডাকশন। আমরা এখানে ইকোনমিক্স এর বেসিক জিনিসগুলো জানবো। তো প্রথম কোশ্চেনে হলো ইকোনমিক্স কি, আসলে অর্থনীতি কি। সো অর্থনীতি হলো একটা আমার সোশ্যাল সায়েন্সের একটা পার্ট, হ্যাঁ। যে এটা কি স্টাডি করে, এটা স্টাডি করে হলো আমার আনলিমিটেড ওয়ান্ট, মানুষের কিন্তু ডিমান্ডের কোনো শেষ নাই, চাহিদার কোনো শেষ নাই। এই যে পুরো ওয়ার্ল্ডের মানুষের যে চাহিদা, আমার অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো হলো আমার মৌলিক চাহিদার বাইরেও কিন্তু আমার লাক্সারি লাইফকে কমফোর্টে নিয়ে যাওয়ার জন্য, কমফোর্টেবল লাইফ লিড করার জন্য আমার কিন্তু লাক্সারি প্রোডাক্ট লাগতেছে, আমার গাড়ি লাগতেছে, এসি লাগতেছে। তো এই মানুষের যে আনলিমিটেড ওয়ান্ট, মানুষের যে এই যে আনলিমিটেড চাহিদা, এই চাহিদা পূরণ করার জন্য আমার রিসোর্স কিন্তু সীমিত।
তাই না? আপনি রিসোর্স কি একটু চিন্তা করেন তো। ধরেন একটা একটা কোনো কিছু প্রডিউস করার জন্য আপনি এসি, গাড়ি, অন্ন, বস্ত্র, খাদ্য, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, আপনি যেই কোনো মানে যেটার কথাই বলেন না কেন, আমার নেসেসারি গুডের কথা বলি না কেন, আর আমার আমার লাক্সারি গুডের কথা বলি না কেন, প্রত্যেকটা জিনিস প্রডিউস করতে কিন্তু আপনার কম্পোনেন্ট দরকার হয়। আমার ক্যাপিটাল দরকার হয়, ম্যান দরকার হয়, মেশিনারিজ দরকার হয়, হ্যাঁ, অন্টারপ্রেনার দরকার হয়। সো এগুলো তো লিমিটেড, তাই না? আমার ল্যান্ড তো লিমিটেড। আমি কি চাইলেই ধরেন পুরো বিশ্বে তো 700 কোটি মানুষ আছে, আমি কি 700 কোটি মানুষই তো ডিমান্ড করে যে আমার গাড়ি লাগবে, তাই না? সো আমার তো গাড়ি প্রডিউস করতে আমার ল্যান্ড লাগবে, অনেক কিছু দরকার হবে, তাই না? ক্যাপিটাল দরকার হবে, স্টিল দরকার হবে, এত কিছু তো বিশ্বে নাই। তো এই যে আমার 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 সবাই আমরা চাচ্ছি গাড়ি ইউজ করি, বাট রিসোর্স তো লিমিটেড। সো আমাকে এখানে অ্যালোকেশন করার দরকার হয়, হ্যাঁ। তো এই যে লিমিটেড রিসোর্স দিয়ে আনলিমিটেড চাহিদাকে পূরণ করা তো সম্ভব হয় না, বাট যতটুকু সম্ভব পূরণ করার যে মেকানিজমটা, ওইটা কিন্তু আমরা ইকোনমিক্স আলোচনা করব। এটাকে দুইটা মেইন ব্রাঞ্চ আমরা অলরেডি বলছি, যে মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স। আপনি একটু বেসিক্যালি জেনে রাখেন, মাইক্রো ইকোনমিক্স বেসিক্যালি আমার আলোচনা করে হলো আমার যে আমার ইন্ডিভিজুয়াল হইতে পারে, মানে হাউস হোল্ড, যে আমি আমি কোন আমার যে ডিমান্ড গুলা, চাহিদা গুলা, আমি আমি যে স্যালারি পাচ্ছি, ওইটা আমি কি আমার বেসিক নিড পূরণ করার জন্য ব্যয় করবো, না আমি লাক্সারি গুড পূরণ করার জন্য ব্যয় করবো, ওইটা অ্যানালাইসিস এখানে মাইক্রো ইকোনমিক্স আলোচনা করা হয়। এখন একটা ফার্ম কতটুকু প্রডিউস করবে, কতটুকু সে তার প্রোডাকশনের যে সে যে প্রডিউস করতেছে, ওইটা প্রাইস কিরকম হবে, ওইটা এখানে আলোচনা করা হয়। এবং আমার আমার ইন্ডিভিজুয়াল কোন মার্কেটের ডিমান্ড সাপ্লাইয়ের উপর প্রাইস সেট করা হয়, ওইটা এখানে আলোচনা করা হয়। তাহলে ম্যাক্রো ইকোনমিতে কোনটা আলোচনা করা হয়? ম্যাক্রো ইকোনমিক নাম থেকে বোঝা যাচ্ছে একটু ব্রডার ভিউ পয়েন্ট থেকে, ব্রডার ভিউ পয়েন্ট আলোচনা করে থাকি। ওটা কান্ট্রি পার্সপেক্টিভ হইতে পারে, ওয়ার্ল্ড পার্সপেক্টিভ হইতে পারে। আমরা ওইখানে আলোচনা করে থাকি জিডিপি, ইনফ্লেশন, আনএমপ্লয়মেন্ট। ওই ব্রডার ভিউ পয়েন্ট থেকে মেজর ক্যাটাগরি গুলো আমরা, ইন্ডিকেটর গুলো আমরা আলোচনা করে থাকি ম্যাক্রো ইকোনমিক্সে। ঠিক আছে? গভর্নমেন্ট যখন কোনো পলিসি সেট করে, সে কিন্তু চিন্তা করা দরকার হয় তার আনএমপ্লয়মেন্ট রেট কমানো লাগবে, তার ইকোনমিক ডেভেলপমেন্ট করা দরকার হবে। সো এই জিনিসগুলো আমরা ম্যাক্রো ইকোনমিক্স আলোচনা করব। সো আমরা অলরেডি বেসিক জিনিসগুলো জেনে ফেলছি, এখন আমরা একটা ছোট্ট ডিফারেন্সে যাই, যে মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স এর ডিফারেন্স কি। আমরা ডেফিনেশন অনেক কিছু শিখছি, ডেফিনেশনের যে যে পয়েন্ট গুলা, কি পয়েন্ট গুলা, ওগুলাকে দিয়ে কিন্তু আমি পয়েন্ট বানাবো। সো প্রথম হলো ডেফিনেশন। ডেফিনেশন কি? আমার মাইক্রো ইকোনমিক্স হলো ওই ইকোনমিক্স এর ওই ব্রাঞ্চ, ওই 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 শাখা, যে শাখাতে আমরা কি করি, ইন্ডিভিজুয়াল কোনো ফার্ম, ব্যক্তি এবং কোনো হাউস হোল্ডের অথবা ইন্ডিভিজুয়াল কোনো মার্কেটের ডিমান্ড সাপ্লাই নিয়ে কথা হয়, বা কোনো আলোচনা করা হয়, ঠিক আছে, বা ওদের ফোর্স গুলা নিয়ে কথা বলা হয়। আর ম্যাক্রো ইকোনমিক্স হলো ইকোনমিক্স এর ওই শাখা, যে শাখাতে আমরা কি করি, আমরা জিডিপি, ইনফ্লেশন এবং আনএমপ্লয়মেন্ট নিয়ে কথা বলি, অ্যানালাইসিস করি। 2 নম্বর এক্সাম্পল কি হইতে পারে, আমরা 2 নম্বরে এক্সাম্পলে চলে যাচ্ছি। এক্সাম্পল হইতে পারে কি, কোনো একটা ফার্ম কত টাকা প্রাইস সেট করবে, সে যে প্রডিউস করতেছে, হ্যাঁ। ধরেন টেসলা গাড়ি প্রডিউস করে। সো টেসলা যে গাড়ি প্রডিউস করে, ইলন মাস্কের যে কোম্পানি, সো টেসলা যে গাড়ি প্রডিউস করে, ওই 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 গাড়ির প্রাইস কত সে সেট করবে, ওইটা কিন্তু সে অ্যানালাইসিস করে, তার কস্ট অ্যানালাইসিস করে, মার্কেট অ্যানালাইসিস করে, হ্যাঁ, আমার কনজিউমারের বিহেভিয়ার অ্যানালাইসিস করার পর সে প্রাইসটা সেট করে। এই যে ইন্ডিভিজুয়াল একটা ফার্ম, একটা কোম্পানি যে প্রাইস সেট করার জন্য যে অ্যানালাইসিসটা করতেছে, ওইটা মাইক্রো ইকোনমিক্স এর আন্ডারে পড়বে। ঠিক আছে? বা ম্যাক্রো ইকোনমিক্স আন্ডারে পড়বে হলো কি, ওভারঅল ইম্প্যাক্ট অফ গভর্নমেন্ট পলিসি, আমার গভর্নমেন্ট যে পলিসিগুলো নিচ্ছে ওইটার উপর, ওই পলিসির কারণে আমার আনএমপ্লয়মেন্টের উপর কি প্রোডাকশন প্রভাব পড়তেছে, হ্যাঁ, আমার জিডিপির উপর কি প্রভাব পড়তেছে। আমি যদি আরো স্পেসিফিক করে বলি, আরো আপনাদের সহজ করে বলি, গভর্নমেন্ট পলিসি নাই কোনগুলা, ধরেন মানিটারি পলিসি নিল, তাই না, বাংলাদেশ ব্যাংক। সো মানিটারি পলিসির সাথে কিন্তু আমার ইনফ্লেশন রিলেটেড, আমার আনএমপ্লয়মেন্ট রেট রিলেটেড। সো এই যে মানিটারি পলিসিটা আমি একটা এক্সাম্পল হতে পারে ম্যাক্রো ইকোনমিক্স এর এক্সাম্পল। হুম, যে আমার গভর্নমেন্ট মানিটারি পলিসি নিচ্ছে, ওটা দিয়ে সে কি করতেছে, ইনফ্লেশন কন্ট্রোল করার চেষ্টা করতেছে এবং আনএমপ্লয়মেন্ট কন্ট্রোল করার চেষ্টা করতেছে। 3 নম্বর হলো স্কোপ। আমার 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 মাইক্রো ইকোনমিক্স আমরা অলরেডি শিখছি, এটা নেরোয়ার স্কোপ। সো আপনি যদি এটাও সেন্টেন্স আকারে লেখেন তাহলে কিন্তু হয়ে যাবে, যে মাইক্রো ইকোনমিক্স নেরোয়ার স্কোপ নিয়ে, নেরো এবং স্পেসিফিক ইন স্কোপ নিয়ে কথা বলে, আমার ইন্ডিভিজুয়াল ফার্ম নিয়ে কথা বলে। বাট মাইক্রো ইকোনমিক্স আমার ব্রডার ভিউ পয়েন্ট থেকে কথা বলে। 4 নম্বর হলো পার্সপেক্টিভ। আমার এটা কিন্তু বটম আপ পার্সপেক্টিভ, হ্যাঁ। আর আর ম্যাক্রো ইকোনমিক্স হলো টপ ডাউন পার্সপেক্টিভ। সো বটম আপ টপ ডাউনের ডিফারেন্সটা আমি বলি। বটম আপ হইলো আমি কি করতেছি, যে কোনো ইন্ডিভিজুয়াল ফার্ম আমার কি করতেছে, কত টাকা সে প্রাইস সেট করবে। আমি একটা এক্সাম্পলই থাকি, তাহলে কনফিউজ হবেন না। যে টেসলা তার গাড়ির প্রাইস কত টাকা ধরবে, ওইটা কিন্তু সে অ্যানালাইসিস করে, তার 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 কস্ট কত হচ্ছে, মার্কেট অ্যানালাইসিস করে। তো শুরুতে কিন্তু তার কস্ট দিয়ে শুরু করে, হ্যাঁ, সে নিজের থেকে বটম থেকে শুরু করে, সে কস্ট
অ্যানালাইসিস থেকে শুরু করে যে তার কস্ট যত টাকা হয়েছে তারপর সে কত টাকা প্রফিট করবে ওইটা অ্যানালাইসিস করার জন্য সে ইকোনমিতে যায়। সো বটম থেকে শুরু করে আর কি, একবারে নিজস্ব জিনিস থেকে শুরু করে। বাট ম্যাক্রো ইকোনমিতে কিন্তু যখন মনিটারি পলিসি যদি গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করতে যায়, মনিটারি পলিসি যখন দেয় তখন কিন্তু সে টপ ডাউন চিন্তা করে যে আমি মনিটারি পলিসি দিব, আমার বর্তমানে আনএমপ্লয়মেন্ট রেট কত আছে, আমি মনিটারি পলিসি যদি কন্ট্রাকশনারি মনিটারি পলিসি দেয় আনএমপ্লয়মেন্ট রেট বেড়ে যাবে, আমি যদি এক্সপ্যানশনারি মনিটারি পলিসি দেয় আমার আনএমপ্লয়মেন্ট রেট কমবে, বাট আমার তখন আমার ইনফ্লেশন বেড়ে যাবে। সো টপ ডাউন থেকে চিন্তা করে, উপর থেকে চিন্তা করে আস্তে আস্তে নিচের দিকে আসে। তারপর হলো পলিসি ইমপ্লিকেশন। আমার আমার মাইক্রো ইকোনমিক্স হলো মাইক্রো লেভেলের পলিসি গুলো সেট করে দেয়, হ্যাঁ, আর ম্যাক্রো ইকোনমিক্স হলো ম্যাক্রো লেভেলের পলিসি গুলো সেট করে, যেমন মনিটারি পলিসি, হ্যাঁ। সো এই ছিল আমার 5টা ডিফারেন্স, আমরা খুব সহজভাবে শিখছি। আমরা শুরুতে একবার আজকে ক্লাসে শুরুতে আমরা গ্রাফে চলে যাচ্ছি যে 3 বেসিক ইকোনমিক কোশ্চেন্স। 3 না, এখানে আমরা 5টা জিনিস শিখবো আর কি, আমরা 3টা যদিও বলতেছি, আমি এখানে 5টা জিনিসের কোশ্চেন এন্ড অ্যান্সার শিখবো। আমি অন্যভাবে বলতে পারি, আপনার কোশ্চেনটা কিন্তু অন্যভাবে আসতে পারে যে ইকোনমিক্স, হ্যাঁ ইকোনমিক্স আমার 5টা কোশ্চেনের অ্যান্সার দিয়ে থাকে, ঠিক আছে। সো শুরুতে আসি কোশ্চেন গুলা কি কি, যে হোয়াট টু প্রডিউস, হোয়াট কোয়ান্টিটি, আমি কত টাকা কি প্রডিউস করব, হ্যাঁ আমি কি প্রডিউস করব, আমি কি লাক্সারি গুড প্রডিউস করব না নেসেসারি গুড প্রডিউস করব, এটা ডিসাইড করে দেওয়া হলো আমার ইকোনমিক্স। তারপর আমি হাউ টু প্রডিউস, আমার তো প্রডিউস করার জন্য আমি লেবারও ইউজ করতে পারি, ক্যাপিটালও ইউজ করতে পারি, টেকনোলজি ইউজ করতে পারি, হ্যাঁ আমি কোন কম্পোনেন্টটা বেশি ইউজ করব ওইটা ডিসাইড করে দেয় ইকোনমিক্স। তারপর আমার ফর হোম টু প্রডিউস, আমি কি গরিব মানুষের জন্য বেসিক নেসেসারি প্রোডাক্ট গুলো প্রডিউস করব, আমি কাদের জন্য প্রডিউস করব, গরিব মানুষের জন্য প্রডিউস করব না লাক্সারি মানে রিচ পিপলের জন্য প্রডিউস করব, ওইটাও কিন্তু বলে দেয় ইকোনমিক্স। হাউ ইফিসিয়েন্টলি আর রিসোর্স বিং ইউটিলাইজ, আমরা রিসোর্স গুলো কত ইফিসিয়েন্টলি ইউটিলাইজ করতে পারবো এটাও কিন্তু ইকোনমিক্স বলে দেয়। আমার একবার লাস্টের কোশ্চেনের অ্যান্সার দেয় হইলো ইজ ইজ দ্য ইকোনমি গ্রোয়িং, আমার ইকোনমি কি গ্রো করতেছে, ওই অ্যান্সারটা কিন্তু আমার ইকোনমিক্স থেকে পাই। সো প্রথমটা আসি হোয়াট টু প্রডিউস এন্ড হোয়াট কোয়ান্টিটি। আপনি শুরুতে আপনি কনফিউজড হবেন না, আপনি একটু আমার সাথে শুধু মনোযোগটা ধরে রাখেন, দেখবেন যে সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। আমি কি প্রডিউস করব, হ্যাঁ আমি কি কোন প্রোডাক্ট প্রডিউস করব, আসলে একটা একটা ইকোনমিতে কিন্তু প্রচুর প্রোডাক্ট আছে তাই না, আমার অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা, তো অন্যর ভিতরে আবার অনেকগুলো টাইপ আছে, আমার ফাস্ট ফুড আছে, তারপর আমার চাল আছে, গম আছে, সো অনেক শয়ে শয়ে প্রোডাক্ট আছে, হ্যাঁ। সো আমরা তো আসলে আমরা যখন এখানে ইকোনমিক্স সাবজেক্টটা পড়বো সবগুলা কম্পোনেন্ট তো নিয়ে আসা সম্ভব না, আমরা এই কারণে দুইটা জিনিসকে বলছি, হ্যাঁ, যে আমার ক্যাপিটাল গুড ওয়াই এবং কনজিউমার গুড এক্স, এই দুইটা এই এক্স এবং ওয়াই এর ভিতরে আমি কোনটা প্রডিউস করব এটা এখানে অ্যান্সার পাবো, এবং কতটুকু প্রডিউস করবো এই অ্যান্সারটা এখানে পাবো। তো এটা কিভাবে পাবো, প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ারের মাধ্যমে, প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ারের মাধ্যমে। সো প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ারটা কি, এখন কোশ্চেন রাখতে পারে। প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার হইলো আমার যে রিসোর্স গুলো আছে, আমি এই পুরা রিসোর্স দিয়ে, ফর এক্সাম্পল আমি রিসোর্স ধরেন 500 ইউনিট ধরলাম, হ্যাঁ। সো 500 ইউনিট রিসোর্স ধরলাম, হাইপোথেটিক্যালি একটা ডেটা আর কি, যে 500 ইউনিট রিসোর্স আছে আমার, এটা ক্যাপিটাল, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, হ্যাঁ 500 ইউনিট রিসোর্স আছে, এই রিসোর্স দিয়ে যদি আমি ওয়াই গোড প্রডিউস করি তাহলে এইটুক প্রডিউস করতে পারবো। আমি পুরো রিসোর্স যদি আমি ওয়াই গুড প্রডিউস করি, আমি পুরো রিসোর্স দিয়ে যদি ওয়াই গুড প্রডিউস করি তাহলে আমি এইটুক প্রডিউস করতে পারবো, এবং আমি পুরো রিসোর্স দিয়ে যদি এক্স গুড প্রডিউস করি এইটুক প্রডিউস করতে পারবো। আমি যদি না, আমি দুইটার কম্বিনেশন চাচ্ছি, দুইটার কম্বিনেশনে যদি আমি এই পয়েন্টে প্রডিউস করতে যাই তাহলে আমি এক্স প্রডিউস করবো হলো এইচ পরিমাণ এবং ওয়াই প্রডিউস করবো হলো এফ পরিমাণ। সো এই যে কম্বিনেশনটা, আমার যে রিসোর্স গুলো আছে, রিসোর্স দিয়ে এই দুইটা প্রোডাক্টের ভিতরে ওয়াই প্রোডাক্ট এবং এক্স প্রোডাক্টের ভিতরে আমি কতটুকু মানে কতটুকু কোন পয়েন্ট মানে কতটুকু প্রডিউস করতে পারবো, এটার যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এটা হলো প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার, প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার, ঠিক আছে, প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার। সো প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার আমি যে কোনো পয়েন্টে বিলং করতে পারি, আমি যদি মনে করি যে আমার ওয়াই গুডের নেসেসারি বেশি, আমি ওয়াই গুডের আমার ইকোনমিতে বেশি দরকার, তখন আমি এই পয়েন্টে বিলং করব। আমি যদি মনে করি যে না আমার এক্স গুড দরকার, আমি এই পয়েন্টে বিলং করব, ঠিক আছে। আর আমার কিন্তু এই পয়েন্টে বিলং করার সুযোগ নাই, কারণ আমার রিসোর্স হলো 500 ইউনিট, হ্যাঁ রিসোর্স, আমি এই পয়েন্টে কেন প্রডিউস করতে পারবো না, এটা কিন্তু বাইরে, এই ফ্রন্টিয়ারের বাইরে পড়ছে, বাইরে আমি যেতে পারবো না কেন, আমার রিসোর্স লিমিটেড। আমি নিচে নিচে কেন প্রডিউস করব না, আমি আর পয়েন্টে কেন প্রডিউস করব না, আমার রিসোর্স ক্যাপাসিটি আছে একটু প্রডিউস করা, আমি যদি এই পয়েন্টে প্রডিউস করি এটা আমার ইনএফিসিয়েন্সি হবে। আপনি দেখেন এখানে কিন্তু কমে যাচ্ছে, আমি অনেক পরিমাণে কমে যাচ্ছে, সো আমি এই পয়েন্টে ইনভেস্ট করা প্রডিউস করা আমার জন্য লস। সো এই পয়েন্টে প্রডিউস করা আমার লস। সো আমি এখানে ইকোনমিক্স থেকে কিন্তু অ্যান্সার পাচ্ছি যে আমি কোন প্রোডাক্টটা কতটুকু প্রডিউস করব, এটা কিন্তু আমাকে বলে দিচ্ছে আমার ইকোনমিক্স। সো আমার একটা কোশ্চেন অ্যান্সার পেয়ে গেলাম। আমরা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ দিয়ে আমরা এটা করে থাকি।
সো আমার আমার দ্বিতীয় অ্যান্সার হলো হাউ টু প্রডিউস দোজ গুড। আমি এখানে কি লেবার বেশি ইউজ করবো না ক্যাপিটাল বেশি ইউজ করবো? আমরা পরবর্তী কোশ্চেনে আসবো। একটা কোশ্চেন আছে, কোনো কিছু প্রডিউস করতে গেলে কি কি দরকার হয়? প্রডিউস করতে গেলে আমার ল্যান্ড দরকার হয়, লেবার দরকার হয়, ক্যাপিটাল দরকার হয়, এন্টারপ্রেনার দরকার হয়। এই চারটা জিনিস দরকার হয়। সো চারটা তো আমি গ্রাফে আনতে পারবো না, এই কারণে আমি দুইটা জিনিস আনছি। হ্যাঁ, যে আমার এক পাশে লেবার আর এক পাশে ক্যাপিটাল, অথবা যে কোনো দুইটার কম্বিনেশনে দুইটা রিসোর্স ইউজ করে আমি যে জিনিসটা প্রডিউস করতেছি ওইটা হলো আবার ক্যাপিটাল, আমার ক্যাপিটাল গুড অথবা কি কনজিউমার গুড। এটা হইতে পারে ক্যাপিটাল গুড, হইতে পারে কনজিউমার গুড হইতে পারে। সো আমি হাউ টু প্রডিউস দোজ গুড, যে আমি ক্যাপিটাল গুড এবং কনজিউমার গুড কোন কম্পোনেন্ট দিয়ে ইউজ করব, আমি কি ল্যান্ড বেশি ইউজ করব না ক্যাপিটাল বেশি ইউজ করব না লেবার বেশি ইউজ করব, এটা এটা আমার কিন্তু অ্যান্সারটা দেয় হলো ইকোনমিক্স। সো আমার এই যে আমি শুরুতে হয়তো আমার আমার প্রোডাকশন পসিবিলিটি কার্ভটা ছিল এরকম, আমার এখানেও কিন্তু এটাও কিন্তু আমি ডিফাইন করবো প্রোডাকশন পসিবিলিটি কার্ভ দিয়ে। সো আমার শুরুতে আমার এই প্রোডাকশন পসিবিলিটি কার্ভটা এই পয়েন্টে ছিল, হ্যাঁ এই পয়েন্টে ছিল। সো আমি হয়তো এখানে প্রডিউস করতাম, কিন্তু পরবর্তীতে আমি দেখলাম যে আমি যদি লেবার বেশি ইউজ করি, আমার যদি লেবার চিপ, আমি যদি লেবার ইন্টেন্সিভ গুড প্রডিউস করি, তখন আমি চাইলে এই পয়েন্টে যেতে পারি, তারপরে আমি এই পয়েন্টে যেতে পারি। আমার ইফিসিয়েন্সি বেশি, আমার লেবার বেশি আছে, বাংলাদেশের জনসংখ্যা বেশি। সো আমি লেবার যদি বেশি ইউজ করি, আমি তাহলে আমি উপরে যেতে পারি। সো এই যে আমি উপরে যাচ্ছি, আমি আমি যে এই যে আমার আমার রিসোর্স গুলো প্রপার ইউটিলাইজ করে আমি আমার প্রোডাকশনের লেভেলটা বাড়াচ্ছি, এটা দিয়ে কি করতে পারে, কি কি হয় যে হাউ টু প্রডিউস দোজ গুডস, যে আমি একটা এই দুইটা প্রোডাক্ট আমি কত বেশি ইফিসিয়েন্টলি ইউজ করতে পারবো, প্রডিউস করতে পারবো, এটা অ্যান্সার দিচ্ছে আমার ইকোনমিক্স। যে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ ইলাস্ট্রেট দ্য ট্রেড অফ ইন ক্যাপিটাল এন্ড কনজিউমার গুড। আমার আমার যে কোনো এই যে ট্রেড অফ, কিন্তু আমি কিন্তু ক্যাপিটাল গুড প্রডিউস করব না আমার কনজিউমার গুড প্রডিউস করব, আমার কিন্তু দুইটা কিন্তু আমি আমি যদি বলি যে এটাও বেশি প্রডিউস করব, আমার কনজিউমার গুডও বেশি প্রডিউস করব, এটা কিন্তু পসিবল না। আমাকে ট্রেড অফ করার দরকার হবে, একটা একটা বেশি প্রডিউস করলে আরেকটাকে কম প্রডিউস প্রোডাকশনে যাওয়া লাগবে। এটা প্রথম কথা, এটা বলছে। দ্বিতীয় পয়েন্ট এ হলো কারেন্ট প্রোডাকশন, আমি এই পয়েন্টে আমি বর্তমানে প্রোডাক্ট প্রডিউস করতেছি এই পয়েন্টে। বাট আমি কি করতে পারি, বি এবং সি পয়েন্টে কখন প্রডিউস করতে পারি, আমি যদি কি করি যে আমার আমার পটেনশিয়াল ইনক্রিজ উইথ রিসোর্স রিঅ্যালোকেশন। যেমন আমি আমি যদি ডিসাইড করি যে আমার লেবার ইন্টেন্সিভ থেকে আমি ক্যাপিটাল ইনসেন্টিভ বেশি অ্যাপ্লাই করব, তখন কিন্তু আমার ইফিসিয়েন্সি বেড়ে যাবে। আমার তখন ইফিসিয়েন্সি বেড়ে যাবে। আপনি অন্যভাবে বলতে পারেন, আপনার প্রোডাকশন মেকানিজমে যদি আপনি টেকনোলজি বেশি ইউজ করেন, টেকনোলজি বেশি ইউজ করলে আপনি মানে আপনি কিন্তু বেশি প্রডিউস করতে পারবেন। ঠিক আছে, বেশি প্রডিউস করতে পারবেন। সো আমি আমি টেকনোলজি ইউজ করবো, হাউ টু প্রডিউস দোজ গুডস, এটা কিন্তু অ্যান্সার দিচ্ছে ইকোনমিক্স। সো 3 নাম্বার হলো আমার হোম টু প্রডিউস। এই কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং, যে আমি কার জন্য প্রডিউস করব, আমি কি রিচ পিপলের জন্য প্রডিউস করব না পুর পিপলের জন্য প্রডিউস করব। ঠিক আছে, আমি লাক্সারি গুড প্রডিউস করব না আমার নেসেসিটি গুড প্রডিউস করব, এটা কিন্তু বলে দিবে আপনার দেশের ইকোনমির উপরে। ব্যবসায়ীরা কিন্তু মানে শুধু যে দরকারি পণ্য প্রডিউস করে তা না, ব্যবসায়ীরা চিন্তা করবে যে আমার লাভ কোনটাতে বেশি হবে, যে প্রোডাক্টে লাভ বেশি হবে ওইটাতে ওই প্রোডাক্টই সে প্রডিউস করবে। সো লাভ বেশি হবে কিনা ওইটা ডিপেন্ড করে হলে ওই ইকোনমিতে আসলে রিচ পিপলের নাম্বারটা কতটুকু এবং পুর পিপলের নাম্বারটা কতটুকু। ঠিক আছে, ওইটার উপর ডিপেন্ড করে সে কি করবে, ডিসিশন নিবে সে কি প্রডিউস করবে, সে কি গাড়ি প্রডিউস করবে না সে চাল প্রডিউস করবে, মানে কৃষি কাজ করবে। সো ওইটার উপর ডিপেন্ড করবে। সো এই জিনিসটা কিন্তু বলে দিচ্ছে আমার, যে কার জন্য প্রডিউস করবে এটা কিন্তু বলে দিচ্ছে আমার ইকোনমিক্স। সো তারপর চলে যাচ্ছি আমরা, যে আমার হাউ এফিসিয়েন্টলি আর রিসোর্স বিং ইউটিলাইজ, আমরা কত বেশি ইফিসিয়েন্টলি রিসোর্স ইউটিলাইজ করতে পারবো। হ্যাঁ, সো আমার কত বেশি রিসোর্স ইউটিলাইজ করতে পারবো, এটা কিন্তু আমরা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ দিয়ে অলরেডি দেখছি। আমি যদি প্রোডাকশন পসিবিলিটি কার্ভের মধ্যে বিলং করি, তাহলে আমি ইফিসিয়েন্টলি ইউজ করতেছি। আমি যদি এখানে বিলং করি এই প্রোডাকশন পসিবিলিটি কার্ভের, তার মানে আমি ইফিসিয়েন্টলি ইউজ করতেছি। আমি যদি এই পয়েন্টে বিলং করতাম তাহলে কিন্তু ইনএফিসিয়েন্সি ছিল, এটা আমরা অলরেডি শিখে আসছি। ঠিক আছে, আর এখান থেকে এখানে কখন যাব, এখান থেকে এখানে কখন যাব, আমার যদি রিসোর্স বেশি থাকে তখন আমি কিন্তু এই পয়েন্টে বিলং করব, এই গ্রাফে বিলং করব, তখন কিন্তু এই পয়েন্টে বিলং করব না। সো এই অ্যান্সারটা আমি পাচ্ছি আমার আমার এই ইকোনমিক্স এর মাধ্যমে। আমি লাস্টে আজকে এই কোশ্চেনের লাস্টে চলে যাচ্ছি। আমার লাস্টের কোশ্চেনটা হলো যে ইজ দ্য ইকোনমি গ্রোয়িং, এটার অ্যান্সারটা হলো হ্যাঁ, ইকোনমি গ্রো করে। আমার ইকোনমি গ্রো করতেছে, আমরা জিডিপি দিয়ে মেজার করে ইকোনমি গ্রো করতেছে। এটা যদি গ্রাফিক্যালি দেখতে চাই, আমি শুরুতে বলছিলাম যে আমার ক্যাপাসিটি হলো 500, আমার ল্যান্ড লেবার ক্যাপিটাল মিলে হলো 500, এটা কখনো 600 হয়ে যেতে পারে। ঠিক আছে, যখন 500 ছিল তখন আমি এই প্রোডাকশন পসিবিলিটি কার্ভে বিলং করতাম। যখন আমার ক্যাপাসিটি বেড়ে গেছে, হ্যাঁ আমার আমার ল্যান্ড লেবার ক্যাপিটাল, ল্যান্ড বাড়ার তো সুযোগ নেই, বাট ল্যান্ডের ইউটিলাইজেশন বাড়তে পারে, ক্যাপিটাল বাড়তে পারে। সো তখন আমার ক্যাপাসিটি বেড়ে যাবে, আমি তখন কিন্তু আমি প্রোডাকশন ফ্যাসিলিটি কার্ভে বিলং করব। শুরুতে আমি যদি এতে থাকতাম তখন কিন্তু আমি বি সি ডি যে কোনো পয়েন্টে বিলং করব, আমি বেশি প্রডিউস করব, মানুষের কল্যাণে বেশি প্রডিউস করব, বেশি সেল করব। সো এটা কিন্তু ইকোনমির ক্যাপাসিটি বাড়ার উপর বাড়া ইন্ডিকেশন দেয়।
সো আমার ছিল আমার অ্যান্সার, যে ইকোনমিক্স আমার এই পাঁচটা জিনিসের অ্যান্সার দেয়। এখন আমরা চলে যাচ্ছি আরেকটা সহজ পরে, স্কারসিটি অ্যান্ড প্রবলেম অফ চুজ। যে আমার স্কারসিটির কারণে কি হয়, আমরা শুরুতেই বলছিলাম ইকোনমিক্স আলোচনা করে আমার লিমিটেড রিসোর্স দিয়ে আনলিমিটেড চাহিদা পূরণ করার চেষ্টা করে। সো লিমিটেড রিসোর্স দিয়ে আনলিমিটেড চাহিদা পূরণ করার যে চেষ্টাটা, ওইটাই আমার ইকোনমিক্স। এখানে আমি শুরুতে দেখবো স্কারসিটি মানে কি। স্কারসিটির মানে কিছুই না, আমার শর্টেজ অফ রিসোর্স, আমার শর্টেজ অফ রিসোর্স, এটা হলো স্কারসিটি। এটার কনসিকুয়েন্সটা কি, এটা পরিণতিটা কি, আমাকে প্রায়োরিটাইজ করা লাগে যে আমি কি প্রডিউস করব। এটা কিন্তু আমাকে ডিসিশন নেওয়া দরকার হয় যে আমি বিএমডাব্লিউ প্রডিউস করব, আমি লাক্সারি গুড প্রডিউস করব না নেসেসারি গুড প্রডিউস করব। ওই ডিসিশনটা কিন্তু নেওয়ার দরকার হয় আমার এই শর্টেজের কারণে। এটা ইন্ডিভিজুয়াল লেভেলে, ইন্ডিভিজুয়াল ফার্ম লেভেলেও নেওয়া হয়, গভর্নমেন্ট লেভেলেও নেওয়া হয়। আমি আরো ডিটেল বলতেছি, ধরেন আমি কি প্রডিউস করব প্রায়োরিটাইজ করা দরকার হয়। ধরেন বসুন্ধরা কোম্পানির কথা চিন্তা করেন। বসুন্ধরা যে একটা ইন্ডিভিজুয়াল ফার্ম, মাইক্রো লেভেলের ফার্ম, তাই না? তো বসুন্ধরা যদি, তো আপনার ধরেন রিসোর্স কনস্ট্রেন্টের কারণে কিন্তু সে কি চিন্তা করছে, সে কনজিউমার গুড বসুন্ধরা আটা ময়দা রেডি করতেছে, বানাচ্ছে। একবারে শুরুতে শুধু জমির ব্যবসা করতো, জমির ব্যবসার পরে সে কি করছে, আমার কনজিউমার গুডে গেছে, তারপর এখন যেমন স্বর্ণের ব্যবসা শুরু করতেছে। তো তার যদি রিসোর্সের লিমিটেশন না থাকতো, তখন কি সে কি করতো, শুরুতে কিন্তু সব ব্যবসা সমানে শুরু করতো। ঠিক আছে? সো ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে মাইক্রো ইকোনমিক লেভেলে কিন্তু তাকে প্রায়োরিটি দেওয়ার দরকার হয় যে আমি কিসের ব্যবসা করতে যাচ্ছি। গভর্নমেন্ট লেভেলেও কিন্তু আমার ডিসিশন দেওয়ার দরকার হয় যে আমার যে রিসোর্স গুলো আছে, আমি কিন্তু গভর্নমেন্টও কিন্তু প্রণোদনা দেয় যে তুমি কি করবা, যে কৃষকদের প্রণোদনা দিচ্ছে যাতে ওরা ওরা রাইস প্রডিউস করে। হ্যাঁ, আমার আমার নেসেসারি গুডস এর ইস্যু গুলাতে কিন্তু সে ট্যাক্স সাবসিডি দিচ্ছে, অনেক প্রণোদনা দিচ্ছে। তো সেও কিন্তু চাচ্ছে যে তার যে ইকোনমি, পুরা কান্ট্রির যে রিসোর্স গুলা কোনটা প্রডিউস করবে, ওইটা কিন্তু সে ওইভাবে প্রণোদনা দিয়ে কিন্তু সে ড্রাইভ করে যে তুমি ওইটা প্রডিউস করো। তো এটা হলো আমার স্কারসিটি এন্ড প্রবলেম অফ চয়েস। এবার আসি আন্ডারস্ট্যান্ডিং দ্য পজিটিভ এবং নরমেটিভ ইকোনমি। পজিটিভ দুইটা, একটা একটা সিম্পল টার্ম, আমার পজিটিভ ইকোনমি এবং নরমেটিভ ইকোনমি স্টেটমেন্ট। তো পজিটিভ স্টেটমেন্ট আপনি সিম্পলি মনে রাখেন, পজিটিভ স্টেটমেন্ট হলো ফ্যাক্ট। হ্যাঁ, পজিটিভ স্টেটমেন্ট হলো ফ্যাক্ট এন্ড অবজারভেশন, যেটা অলরেডি ঘটছে। হ্যাঁ, এক্স্যাক্টলি আমি যেটা বলতেছি। হ্যাঁ, টেস্টেড এবং প্রুভেন, যেটা আপনার টেস্টেড প্রুভেন। এক্সাম্পল দিলে আরো সহজ হবে। ধরো আমার আনএমপ্লয়মেন্ট রেট হলো 5%, আমি যদি বলি কোন একটা কান্ট্রিতে আনএমপ্লয়মেন্ট রেট হলো 5%, এই যে আমি বলতেছি আনএমপ্লয়মেন্ট রেট 5%, এটা কিন্তু হাইপোথেটিক্যালি বলতেছি না, এটা কিন্তু আমি অ্যাজাম্পশন করে বলতেছি না। এটা বলতেছি কিসের বেসিসে, গভর্নমেন্ট কিন্তু অলরেডি সার্ভে করছে, অলরেডি সে ডেটা নিছে। হ্যাঁ, সে সার্ভে করে দেখছে যে ওই কান্ট্রিতে আনএমপ্লয়মেন্ট রেট হলো 5%। সো এই যে এক্সাক্ট যে ফিগারটা, অ্যাকচুয়াল যে ফিগারটা, টেস্টেড এবং প্রুভেন যে ফিগার, ওইটাকে আমি বলবো পজিটিভ স্টেটমেন্ট। হুম, সো সহজ হয়ে গেল পজিটিভ স্টেটমেন্ট। এবার সে নরমেটিভ কি, তাহলে উল্টাটা, নরমেটিভ স্টেটমেন্ট হলো উল্টাটা, যেটা যেটা আমি অ্যাজাম্পশনের বেসিসে বলি, যেটা আমি ওপিনিয়ন দিচ্ছি, ওইটা হলো নরমেটিভ স্টেটমেন্ট। যেমন আমি বলতেছি যে কি, যাদের ইনকাম বেশি তাদেরকে বেশি ট্যাক্স ইম্পোজ করা দরকার, সো এটা হবে নরমেটিভ স্টেটমেন্ট। এখানে কিন্তু ডেটা নাই, এখানে কিন্তু কোনো প্রুভেন ট্র্যাক রেকর্ড নাই। আমি বলতেছি যে বেশি ইনকাম যাদের, ওদের বেশি ট্যাক্স ধরা উচিত, যে আমার 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 রাস্তার আশেপাশে স্মোকিং করা ব্যান করা উচিত। হ্যাঁ, মিনিমাম ওয়েজ বাড়ানো উচিত, গার্মেন্টস শ্রমিকদের মিনিমাম ওয়েজ বাড়ানো উচিত। সো আমি কিন্তু হাইপোথেটিক্যাল কিছু কথা বলতেছি অ্যাজাম্পশনের বেসিসে, অথবা আমার আমার কোয়ালিটিভ জাজমেন্টের বেসিসে, ওইটা হবে নরমেটিভ স্টেটমেন্ট। সো দুইটা খুবই সহজ, আপনি দুইবার পড়লে মনে থাকবে। এবার আসি আমরা ইকোনমিক মডেল এন্ড ইটস ফিচার। এবার ইকোনমিক মডেলটা কি, যে আমরা ইকোনমিক্স এর আমি আমি যদি একটু পেছনে চলে যাই, আমি ইকোনমিক্স এর ডেফিনেশন পড়ছি, মাইক্রো ইকোনমিক্স পড়ছি, দুইটা ডিফারেন্স পড়ছি, তারপর আমি ইকোনমিক্স কি কি অ্যান্সার দেয়, আমরা পাঁচটা জিনিস পড়ছিলাম, তাই না? যে আমি কি প্রডিউস করব, কার জন্য প্রডিউস করব, কতটুকু প্রডিউস করব, আমার ইকোনমি গ্রো করতেছে কিনা, ওই অ্যান্সার গুলো কিন্তু আমরা ইকোনমিক্স থেকে পাই। আমি প্রত্যেকটা জিনিস প্রোডাকশন পসিবিলিটির ফ্রন্টিয়ার দিয়ে বুঝাচ্ছি, ঠিক আছে? সো তারপরে পড়ছি আমরা নরমেটিভ স্টেটমেন্ট এবং পজিটিভ স্টেটমেন্টের ডেফিনেশন। সো এখন আমরা চলে যাচ্ছি, আমাদের কিন্তু ডিভিশন অলরেডি হয়ে গেছে, আমরা কিন্তু আমার পেছনে চলে গেছিলাম। তো এখন আমরা প্রেজেন্টে চলে আসি, যে আমরা ইকোনমিক মডেল এন্ড ইটস ফিচার। যে ইকোনমিক মডেলটা কি, যে আমরা ইকোনমিক্স একটা সাবজেক্ট, এটা মডেলটা কি। সো এটা আসলে কিছুই না, ইকোনমিক মডেলটা কিছুই না, এটা একটা সিম্পলিফাইড রিপ্রেজেন্টেশন। আমার রিয়েল ওয়ার্ল্ডে যে জিনিসগুলো ঘটতেছে, বর্তমান বিশ্বে রিয়েল ওয়ার্ল্ডে যে জিনিসগুলো ঘটতেছে, ওইটা আমি যে রিপ্রেজেন্ট করতেছি টেকনিক্যালি, হ্যাঁ, গ্রাফের মাধ্যমে হোক, টেবিলের মাধ্যমে হোক, ওইটাই হলো আমার ইকোনমিক মডেল। এবং এটা ফিচার গুলা কি কি, এটা কিন্তু সিম্পলিফাই করে দেয় আপনাকে, জিনিসগুলোকে সিম্পলিফাই করে দিচ্ছে। যে আপনার প্রাইস বাড়লে ডিমান্ড বাড়বে, সো এই জিনিসটা, এই রিলেশনটা কিন্তু আপনি হয়তো একসময় জানতেন না, বাট ইকোনমিক্স কিন্তু আপনাকে শিখিয়ে দিচ্ছে যে প্রাইস বাড়লে ডিমান্ড বাড়বে, সিম্পলিফাই করে দিচ্ছে। হ্যাঁ, রিপ্রেজেন্টেশন,
এই যে ইকোনমিক্স কিন্তু আমার প্রচুর গ্রাফ ইউজ করে রিপ্রেজেন্ট করার জন্য, তার যে থিম গুলা, তার যে অ্যানালাইসিস গুলা। হ্যাঁ, ইকোনমিক্স যে জিনিসগুলো জানে বুঝে এত বছর ধরে ধরে ইকোনমিক্স অ্যানালাইসিস করে, ইকোনমিস্ট যারা ওরা যে জিনিসগুলো রিভিল করছে এগুলো কিন্তু গ্রাফিক্যালি আপনি বোঝার জন্য প্রেজেন্ট করতেছে। হ্যাঁ, সো এটা একটা মডেলের কি ফিচার মডেলের। তারপর আমার প্রিডিকশন, ওরা কিন্তু প্রিডিক্ট করে যে আমার কি চেঞ্জ হইতে পারে। আমি বলতেছি প্রাইস বাড়লে ডিমান্ড কমবে, সো এই যে এটা কিন্তু একটা প্রিডিকশন। তো অ্যাকচুয়াল লাইফেও দেখা গেছে যে প্রাইস বাড়লে ডিমান্ড কমে। সো এটা কিন্তু প্রিডিকশনের বেসিসে করা হয়। অ্যানালাইসিস, এখানে কিন্তু প্রচুর অ্যানালাইসিস ইউজ করা হয়। তারপর লিমিটেশন, এখানে কিন্তু আবার লিমিটেশনও আছে। আমি বলতেছি প্রাইস বাড়লে ডিমান্ড কমবে, প্রাইস বাড়লে কিন্তু ডিমান্ড সবসময় কমে না, লাক্সারি গুডের ক্ষেত্রে কমে না। আপনি দেখেন আইফোন যতই নতুন ভার্সন আসতেছে, 12, 13, 14, 15, যতই আইফোনের নতুন ভার্সন আসতেছে, মানুষের আইফোনের ডিমান্ড কিন্তু তত বাড়তেছে। হ্যাঁ, তো সব প্রোডাক্টের ক্ষেত্রে হয় না, এটা হলো লিমিটেশন। আমার ইকোনমিক্স ধরে নিছে প্রাইস বাড়লে ডিমান্ড কমবে, কিন্তু সবসময় এটা একটা অ্যাজাম্পশন ইকোনমিক্সের, ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাপ্লাই হয়। লিমিটেশন কি? লিমিটেশন হইলো অনেক সময় অ্যাপ্লাই হয় না। ইকোনমিক সিস্টেম এন্ড ইটস টাইপস। ইকোনমিক্স একটু আগে আমরা কি পড়ছি? একটু আগে পড়ছি আমরা ইকোনমিক সিস্টেম এন্ড ইটস টাইপস। এখানেও আমরা ইকোনমিক সিস্টেম। সো এখন এখন চলে যাচ্ছি টেস্টিং ইকোনমিক থিওরি উইথ মডেল। আমি আমি কি করব, একটু আগে বলছি না যে আমি প্রাইস বাড়লে ডিমান্ড সবসময় কমে না। সো এটা কিন্তু একটা এক্সেপশন আছে। সো আমার কাছে সন্দেহ হয়েছে যে আসলে ইকোনমিক্স কি আসলে রিয়েল লাইফে এক্সাম অ্যাপ্লাই হয়। আপনাকে কোশ্চেন করতে পারে যে ইকোনমিক্স এর যে থিওরি গুলা এগুলা কি রিয়েল লাইফে অ্যাপ্লাই হয় কিনা, তুমি আমাকে টেস্ট করে এক্সাম্পল দিয়ে বুঝায় বলো। হুম, এরকম কোশ্চেন কিন্তু আসছে গত বছর, গত সেশনে। সো এটা টেস্টিং ইকোনমিক থিওরি উইথ মডেল, আপনি একটা মডেল দ্বারা করাইয়ে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আপনি বুঝান যে ইকোনমিক থিওরি গুলা টেস্টেড কিনা, ইকোনমিক থিওরি গুলা আসলে অ্যাপ্লাই হয় কিনা রিয়েল লাইফে। সো এটার নোশনটা কি, যে আমার এটা একটা ইকোনমিক মডেল প্রোভাইড এ স্ট্রাকচার্ড মেথড টু অ্যানালাইজ ভ্যালিডেট ইকোনমিক থিওরি। যে আমার ইকোনমিক্স মডেলটা কি করে, একটা স্ট্রাকচার মেথডে আসলে আমার ইকোনমিক থিওরি গুলার ভ্যালিডেশন হয় কিনা, ইকোনমিক থিওরি গুলো রিয়েল লাইফে আসলে অ্যাপ্লাই হয় কিনা, ওইটা অ্যানালাইসিস করে থাকে। সো আমরা একটা রিয়েল লাইফে এক্সাম্পল কি ডিমান্ড সাপ্লাই চলে যায়। হ্যাঁ, সাপ্লাই এবং ডিমান্ড থিওরি ইকোনমিক্সে আছে, সো এটা টেস্ট করে দেখবো আসলে এটা অ্যাপ্লাই হয় কিনা। ঠিক আছে, সো থিওরিটা কি, প্রাইস যদি বাড়ে, আমরা এটা কিন্তু অলরেডি এই থিওরিটা অলরেডি বলে ফেলছি, তাও আমি রিপিট করতেছি। প্রাইস যখন বাড়বে আমি কি হবে, আমার আমার কি হবে, প্রাইস যখন বাড়ে, ডিমান্ড এক্সিডিং সাপ্লাই, আমার প্রাইস বাড়লে আমার কি হয়, যে আমার প্রাইস বাড়লে ডিমান্ড কমে যায়। প্রাইস বাড়লে ডিমান্ড কমে যায়। সো এটা মডেলটা কি, আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব এবং এটা টেস্ট করব। টেস্ট করে দেখছি যে রিয়েল লাইফে, আপনি একটু চিন্তা করে দেখেন তো, টেস্ট এখানে তো বলছে যে হ্যাঁ রিয়েল অলরেডি এটা অ্যাপ্লাই হয়, প্রাইস বাড়লে ডিমান্ড কমে, রিয়েল লাইফে এটা হয়, এটা টেস্টের রেজাল্ট হলো পজিটিভ। হ্যাঁ ঠিক আছে, এটা হয়। ঠিক আছে, তো তো আমার যদি এবং উল্টাটা হইতে পারে, নাও হইতে পারে, যেটা আমি লাক্সারি গুডের ক্ষেত্রে বলছি। তো আপনি একটু চিন্তা করেন তো, রিয়েল লাইফে যদি একটু একটু আমরা রিয়েল লাইফে চলে যাই, আপনি দেখেন পেঁয়াজের দাম বাড়ে, আমাদের দেশে ডিমের দাম বাড়ে, প্রাইস বাড়লে কিন্তু ডিমান্ড ফল করে। আপনি ব্যবসার সাথে কথা বলে বুঝবেন, যখন পেঁয়াজের দাম বাড়ে, হ্যাঁ মানুষ হয়তো, কিছু মানুষ হয়তো আপনি পেনিক হয়ে কিনে, বাট ওভারঅল মার্কেটের ডিমান্ড কিন্তু কমে যায়। সো আসলে এটা টেস্টেড, আপনি বলতে পারেন, আপনি কনফিডেন্টলি বলতে পারেন এটা টেস্টেড, ইকোনমিক মডেল গুলা টেস্টেড, আপনি শুধু ডিমান্ড সাপ্লাই অ্যাপ্লাই দিয়ে এক্সাম্পল দিয়ে বলতে পারেন। এবার আসি ইকোনমিক রিসোর্স ফর প্রোডাকশন। ইকোনমিক, এটা আমরা অলরেডি পড়ে ফেলছি তাই না? এই ইকোনমিক রিসোর্স, আমার একটা ইকোনমির কি কি রিসোর্স দরকার হয় আমার প্রোডাকশনের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে, বিজনেসেও আসতে পারে যে একটা ব্যবসা দাঁড় করানোর জন্য আমার কি কি রিসোর্স দরকার হয়, প্রোডাক্ট করার জন্য কি কি রিসোর্স দরকার হয়, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অন্টারপ্রেনার। হ্যাঁ, সো ল্যান্ডের ভিতরে আমি একটু যদি ডিটেল বলি, আমার ল্যান্ডের কি, আমার এই যে রাইস প্রডিউস করতেছি, হ্যাঁ আমি আমি রাইস প্রডিউস করতেছি, আমি গাড়ি প্রডিউস করতেছি। সো রাইস প্রডিউস তো সরাসরি আমি কাল্টিভেট করি জমিতে। আমি যদি গাড়ির ইন্ডাস্ট্রি থাকে আমার, আমি ইন্ডাস্ট্রিটা কোথায়, আমার তো ওইটার জন্য জমি দরকার হবে তাই না? সো এই হলো ল্যান্ড। এখান থেকে আমি শুধু যে আমি ওয়াটার পাই, মিনারেল পাই, ফরেস্ট পাই, গাছপালা পাই। হ্যাঁ, এই যেটা আমার ফুড প্রোডাকশনে ইউজ হয়। এটা মানে সহজ একটা এক্সাম্পল দিতে পারেন। গাড়ি প্রডিউস করার জন্য ল্যান্ড দরকার, ওইদিকে না যাওয়াই ভালো, আপনি আপনার সুবিধার্থে আর কি। হ্যাঁ, 2 নম্বর হলো লেবার। আমরা জানি কি যে আমার আমার লেবার দরকার হয় আমার কোনো কিছু প্রডিউস করার ক্ষেত্রে, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে লেবার, আমরা সবাই জানি গার্মেন্টস ইন্ডাস্ট্রি হলো লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি। সো এখানে কিন্তু প্রচুর লেবার দরকার হয়। এখানে দুইটা জিনিস, লেবারকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, যে একটা হলো ওয়ার্কার শ্রেণী, যারা যারা কায়িক শ্রম দেয়, দৈহিক শ্রম দেয়, এটা এখানে ওরাও কি পায়, ওয়াজ পায় তার বিনিময়ে। আরেকটা কি, যারা প্রফেশনাল সার্ভিস দেয়। দেখেন আপনি যারা ধরেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি হিসাব রাখার জন্য ওইখানে অ্যাকাউন্টেন্ট থাকে তাই না, ওইখানে সিএ থাকতে পারে, নাও থাকতে পারে, বাট অ্যাকাউন্টেন্ট তো থাকে। সো এই যে অ্যাকাউন্টেন্ট কি, সে কিন্তু কায়িক শ্রম দিচ্ছে না, মানে দৈহিক শ্রম দিচ্ছে না, কায়িক শ্রম দিচ্ছে। হ্যাঁ, তার ব্রেনটাকে ইউজ করতেছে, সে হিসাবটা রাখতেছে। সো আমার এই হলো লেবার।
ক্যাপিটাল হইলো আমার 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 ক্যাপিটাল শুধু যে ক্যাপিটাল যে শুধু আমি টাকা দিয়ে বলবো ওই যে পেইড আপ ক্যাপিটাল ওইটা না। ক্যাপিটাল যে এই যে আমি 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 যে ব্যবসা মালিকদের টাকা দিয়ে মেশিনারিজ আমদানি করতেছে, টেকনোলজি আমদানি করতেছে, ওগুলো ক্যাপিটালের ভিতরে পড়বে। হ্যাঁ, অন্টারপ্রেনারশিপ হইলো, দেখেন দেখেন একটা ব্যবসায়ী কিন্তু এমনি এমনি দাঁড়া করায় না, মানে একটা ব্যবসা এমনি এমনি দাঁড়ায় না। তার জন্য কিন্তু কাউকে না কাউকে রিস্ক নেওয়ার দরকার হয়। আপনি ধরেন বাংলাদেশে বসুন্ধরা যেমন যখন কনজিউমারে গেছে বা বড় বড় গ্রুপ অফ কোম্পানিগুলো ব্যবসা করতেছে অথবা নতুন যে ব্যবসা শুরু করতেছে, তাকে কিন্তু শুরুতে রিস্ক নেওয়ার দরকার হয়। সে জানে না এটা লাভ হবে না লস হবে, তারপর কিন্তু সেই ব্যবসাটা শুরু করতেছে। তো ওইটাও কিন্তু একটা কম্পোনেন্ট বিজনেসের জন্য, প্রোডাকশনের জন্য। এই চারটা কম্পোনেন্ট নিয়ে আসলে প্রোডাকশন হয়, বিজনেস হয়। তো এই কোশ্চেনটা আসলেও পারবো আমরা। আমরা এখন চলে যাচ্ছে একটা কনসেপচুয়াল কোশ্চেনে। আমি কিন্তু পুরো কোশ্চেনটা এখানে তুলে দিচ্ছি। হ্যাঁ, ড্র অ্যান্ড এক্সপ্লেন প্রোডাকশন পসিবিলিটি কার্ভ ফর অ্যান ইকোনমি দ্যাট প্রডিউস মিল্ক অ্যান্ড কুকি। আমি প্রোডাকশন তোমাকে বলছি যে আমাদেরকে বলছে যে একটা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ আঁকতে। আমরা কিন্তু অলরেডি প্রোডাকশন পসিবিলিটি জানি কার্ভ আঁকা কিভাবে আঁকতে হয়। সো প্রোডাকশন পসিবিলিটি কার্ভ আঁকতে বলছে যে এখানে যে ইকোনমি থেকে দুইটা জিনিস প্রডিউস হয়, মিল্ক প্রডিউস হয় এবং কুকি প্রডিউস হয়। এবং হোয়াট হ্যাপেন দিস ফ্রন্টিয়ার ইফ দ্য ডিজাস্টার কিল হাফ অফ দ্য ইকোনমিক কাউ। আমার যদি গরু মানে অর্ধেক গরু যদি মারা যায় কোনো ন্যাচারাল ক্যালামিটির কারণে, তখন আমার প্রোডাকশন পসিবিলিটি কার্ভের কি ইম্প্যাক্ট পড়বে। সো আমি সেকেন্ডটাতে পড়ে যাচ্ছি। প্রথমে যাচ্ছি, আমাকে বলছে একটা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ আঁকতে, নাথিং এলস, কিচ্ছু না। আমাকে বলছে একটা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ আঁকতে। সো আমি প্রোডাকশন পসিবিলিটি কার্ভ আঁকার আগে আমি ডেফিনেশনটা দেখে আসি। যে আমার আমার ডেফিনেশন বলতেছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভের ডেফিনেশন বলতেছে যে আমার এটা এটা কি রিপ্রেজেন্ট করে। প্রোডাকশন পসিবিলিটি কার্ভ রিপ্রেজেন্ট করে যে আমার যে রিসোর্স গুলো আছে, আমি রিসোর্স গুলা দিয়ে আমি কোন প্রোডাক্টটা কতটুকু প্রডিউস করতে পারবো, ওইটার কম্বিনেশনটা রিপ্রেজেন্ট করে হইলো প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। হুম, যে আমি কুকি প্রডিউস করবো না মিল্ক প্রডিউস করবো আমার যে রিসোর্স গুলা দিয়ে, ওইটা হইলো প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। সো ইনিশিয়াল সিনারিও কি, ইনিশিয়ালি বলছে যে আমি কি করব এবং আমি কি মিল্ক প্রডিউস করব। সো আমি আমার যে রিসোর্স গুলো আছে, আমি আমি শুরুতে এই পয়েন্ট আছে, হ্যাঁ এই পয়েন্ট আছে। আমার যে কোনো ইকোনমিতে রিসোর্স আছে, আমি পুরো টাকা দিয়ে যদি আমি কি করি কুকি প্রডিউস করি, তাহলে আমি 2000 ইউনিট কুকি প্রডিউস করতে পারবো। ঠিক আছে, 2000 ইউনিট কুকি প্রডিউস করতে পারবো। আমি যদি পুরো রিসোর্স দিয়ে যদি আমি মিল্ক প্রডিউস করি, তাহলে আমি 1000 ইউনিট মিল্ক প্রডিউস করতে পারবো। আমি যদি দুইটা, আমার দরকার দুইটাই, আমি দুইটাই প্রডিউস করতে চাচ্ছি, তখন আমি এই কার্ভের এই প্রোডাকশন পসিবিলিটি কার্ভের হয়তো মাঝামাঝি অবস্থান করতে পারি, যে কোনো পয়েন্টে অবস্থান করতে পারি। তো আমি যদি এই পয়েন্টের কথা ধরি, এই পয়েন্টে আমি কি প্রডিউস করতেছি, আমি 1000 ইউনিট আমি কুকি প্রডিউস করতেছি আর 500 ইউনিট আমি মিল্ক প্রডিউস করতেছি। ঠিক আছে, 1000 ইউনিট কুকি প্রডিউস করতেছি, 500 ইউনিট মিল্ক প্রডিউস করতেছি। সো এটা হলো ইনিশিয়াল সিনারিও, যে ইনিশিয়ালি আমাকে বলছে প্রোডাকশন ফ্যাসিলিটি কার রাখতে, একে বুঝাইতে যে আমি দুইটা প্রোডাক্টের ভিতরে কোনটা প্রডিউস করতে পারবো, কতটুকু প্রডিউস করতে পারবো। এখন আমি চলে আসি, যদি গরু মারা যায়, যদি গরু মারা যায় তখন আমার কিন্তু রিসোর্স কমে গেল, তাই না? আমার কিন্তু রিসোর্স কমে গেল, গরু কিন্তু আমার জন্য একটা রিসোর্স ছিল। সো আমি কোনো ইকোনমিতে যদি গরু অর্ধেক গরু মারা যায়, তখন কিন্তু আমার রিসোর্স কমে যাবে। আমার এই প্রোডাকশন ফ্যাসিলিটি কার্ভটাই নিচের দিকে ডাউনওয়ার্ড শিফট হবে। আমার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে শিফট হয়েছে। ঠিক আছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে শিফট হয়েছে, কারণ কি আমার রিসোর্স কমে গেছে। তো এই প্রোডাকশন ফ্যাসিলিটি ফ্রন্টিয়ারে আমি কি প্রডিউস করতে পারতেছি, যে আমি হয়তো 1500 ইউনিট, এখানে হয়তো 1500 ইউনিট, হ্যাঁ 1500 ইউনিট, 1500 ইউনিটে আমি কি প্রডিউস করতেছি, আমি 1500 ইউনিট কুকি প্রডিউস করতে পারবো। আর এখানে হয়তো আমি কি, যে এখানে আমি হয়তো 500 ইউনিট আমি মিল্ক প্রডিউস করতে পারবো। আর যদি মাঝামাঝি বিলং করি, তাহলে হয়তো আমি এখানে 700 ইউনিট হয়তো, আমি 700 ইউনিট হয়তো আমি 700 ইউনিট আমি কুকি প্রডিউস করতে পারবো। 700 ইউনিট আমি হয়তো কুকি প্রডিউস করতে পারবো। আর হলো আমি আমি একটু দাঁড়ান। সো আমি এই পয়েন্টে হয়তো আমি এই যে আমি প্রোডাকশন পসিবিলিটি যদি এই পয়েন্টে বিলং করি, আমি যদি এই পয়েন্টে প্রডিউস করতে চাই, এই পয়েন্টে প্রডিউস করতে চাইলে আমি 700 ইউনিট হয় আমি কি করব, কুকি প্রডিউস করব, মিল্ক প্রডিউস করতে পারবো এই পয়েন্টে, হ্যাঁ এই পয়েন্টে। এটা হয়তো 400 হবে। সো 400 ইউনিট আমি মিল্ক প্রডিউস করতে পারবো। ঠিক আছে, সো এই ছিল আমার এই হলো আমার, আমার যদি অর্ধেক গরু মারা যায়। সো আমরা খুব সহজভাবে শিখছি যে আমার প্রোডাকশন। একটু কথা বলে প্লিজ। হ্যাঁ হ্যাঁ শিওর, কোশ্চেন করতে আচ্ছা পারেন, এই মেজর কোশ্চেন থাকলে করতে পারেন, হ্যাঁ। আচ্ছা এটা এই কোশ্চেনটাই যদি আমাদের আসতো, সেক্ষেত্রে আমাদের কি ওই গরু মারা যাওয়ার পর আমাদেরকে দুইটা পিকচার দিতে হতো, নাকি একটা পিকচারে আমাদেরকে না প্রকাশ না, করতে দুইটা হতো? দুইটা পিকচার, আপনি চাইলে দুইটা পিকচারে এক্সপ্লেন করতে পারেন। আমি যেমন এখানে একটা পিকচার দিয়ে এখানে ইফেক্ট অফ প্রোডাকশন, যে আমার সেকেন্ড সিনারিওটা আমি এখানে আলোচনা করছি, যে মিল্ক প্রোডিউশন রিডিউস ফ্রম 1000 থেকে 500-তে নামছে এবং আমার ফিওর চোজ তখন আমার কমে গেছে। আমি সেকেন্ড আলোচনা করছি, ওই পিকচারে আমি কি করছি, ওই পিকচারে কিন্তু আমি আরেকটা গ্রাফ আঁকছি, যে নিচে দিয়ে একটা গ্রাফ আঁকছি, তাই না? এই যে নিচে দিয়ে আমি আমাদের কোশ্চেন পরীক্ষার জন্য আমাদের দুইটা পিকচারই বেটার। হ্যাঁ আপনি দুইটা পিকচার দিতে পারবেন। আপনি পিকচার আঁকা কিন্তু খারাপ না, আপনি যত বেশি পিকচার আঁকবেন এক্সামিনার বুঝবে আপনি ভালো বুঝছেন। হ্যাঁ, তো আপনি দুইটা পিকচার একেও বুঝাইতে পারেন। এটা থ্যাংক ইউ। এটা এটা সাপোর্ট করি, জি।
সো এবার আমরা চলে যাচ্ছি ওয়ে অফ এফিসিয়েন্সি অন প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। আমার প্রোডাকশন পসিবিলিটি কার্ভ যেহেতু আমি অলরেডি শিখে পেয়েছি, হ্যাঁ, অলরেডি যেহেতু প্রোডাকশন পসিবিলিটি কার্ভ আঁকা শিখে গেছি, এখন কিন্তু বাকি কোশ্চেন গুলো আমার জন্য সহজ হয়ে গেছে। কিরকম সহজ হয়ে গেছে এখন আমি দেখবো, হ্যাঁ, কিরকম সহজ হয়েছে। আমাকে বলছে যে ইফিসিয়েন্সি আমি কিভাবে আমি প্রোডাকশন পসিবিলিটি কার্ভে ইফিসিয়েন্সি আনতে পারি। দুইভাবে আমি এফিসিয়েন্সি আনতে পারি, অ্যালোকেটিভ এফিসিয়েন্সি আনতে পারি, টেকনিক্যাল এফিসিয়েন্সি আনতে পারি। ঠিক আছে, অ্যালোকেটিভ এফিসিয়েন্সি বলতেছে যে আমি কি করব, আমি কি কুকি প্রডিউস করব না মিল্ক প্রডিউস করব, কোনটা বেশি প্রডিউস করব, ওইটা আমার সোসাইটি বলে দিবে। হ্যাঁ, এটা আমার সোশ্যালিটি বলে দিবে, সোশ্যাল প্রিফারেন্স কোনটা, মানুষের প্রিফারেন্স কোনটা, ওইটার উপর বেসিস করে আমি প্রডিউস করব। আদার্স প্রিফারেন্সকে যদি আমি ইগনোর করি, কোনো একটা ফার্ম যদি ধরেন বসুন্ধরা আজকে যদি ধরেন যদি ইগনোর করে যে হ্যাঁ আমি এখানে শুধু বাংলাদেশে শুধু বিএমডাব্লিউ গাড়ি বানাবো, হাজার হাজার বিএমডাব্লিউ গাড়ি আমি টেকনোলজি নিয়ে আসবো বাইরে থেকে কিনে, আমি ইন্ডাস্ট্রিটাই বাইরে থেকে টেকনোলজিটা পুরো সেট আপ নিয়ে আসবো চায়না থেকে, আমি এখানে শুধু বিএমডাব্লিউ গাড়ি বানাবো, তাহলে কি চলবে? চলবে না, কিন্তু বাংলাদেশ ইকোনমি এরকম হয় নাই। সো আবেগের বসে কাজ করলে হবে না, আমাকে অ্যালোকেটিভ ইফিসিয়েন্সি এনশিওর করতে হবে, আমাকে দেখতে হবে সোশ্যাল প্রিফারেন্সটা কিরকম, পাবলিক কি ডিমান্ড করতেছে, কোন জিনিসটা ডিমান্ড করতেছে, আদার্স তো আমার সেল হবে না, ব্যবসা হবে না। ঠিক আছে, সো আমার অ্যালোকেটিভ ইফিসিয়েন্সি সম্ভব, আমার যে রিসোর্স গুলো আছে, রিসোর্স গুলো আমি কোনটাতে বেশি প্রডিউস করবো, আমি কুকি বেশি প্রডিউস করবো। আমি যদি আগের আগের পড়ায় চলে আসি, যে এই গ্রাফে যদি চলে আসি, আমি কি সব কুকি বেশি প্রডিউস করবো না মিল্ক বেশি প্রডিউস করবো, এটা কিন্তু সোসাইটি বলে দিবে। হ্যাঁ, মানুষের প্রিফারেন্স বলে দিবে, যেটা বেশি প্রিফার করবে ওইটাই আমি প্রডিউস করবো। দুই নম্বর হলো টেকনিক্যাল এফিসিয়েন্সি। টেকনিক্যাল এফিসিয়েন্সি বলতেছে আমি এই যে আমি কোনটা বেশি প্রডিউস করব, হ্যাঁ, আমি কোনটা বেশি প্রডিউস করব, এটা কিন্তু আরেকটা ভাবে আমি ডিসাইড করতে পারি যে আমার রিসোর্সের অ্যাভেলেবিলিটি কোনটা বেশি, আমার রিসোর্সের অ্যাভেলেবিলিটি কোনটা বেশি, ওইটার উপর বেস করেও কিন্তু আমি ডিসিশন নিতে পারি আমি কোনটা প্রডিউস করব। হ্যাঁ, বাংলাদেশে আপনি সবাই জানেন যে বাংলাদেশ গার্মেন্টস এত বেশি ব্যবসা কেন, এত বেশি বাইরের বায়াররাও বাংলাদেশে কেন আসে, কারণ আমাদের লেবার কস্ট কম। আপনি যদি অন্যান্য দেশের দিকে তাকান, আজকে চায়নার দিকে তাকান, ইউএস এর দিকে তাকান, আমেরিকার দিকে তাকান, হ্যাঁ, আপনি যদি তাইওয়ানের দিকে তাকান, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার দিকে যদি তাকান, দেখবেন ওইখানে কিন্তু লেবার কস্ট অলরেডি বেড়ে গেছে। হ্যাঁ, অলরেডি বেড়ে গেছে। শুধু বাংলাদেশের কম্পিটিটিভ ছিল এক সময় যে বাকি কান্ট্রি গুলা, ওদের 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 ইকোনমি ডেভেলপ হওয়ার কারণে ওদেরও লেবার কস্ট বেড়ে গেছে। সো আমার যেহেতু বাংলাদেশে হলো মানে লেবার এখনো কস্ট কম, এই কারণে কি বাংলাদেশে অর্ডার আসতেছে, আমরা গার্মেন্টসে বেশি প্রোডাকশন করতেছি। সো এই যে আমি গার্মেন্টসে যে প্রডিউস করবো, আমি গার্মেন্টস বেশি প্রডিউস করবো এবং এক্সপোর্ট করবো, এই ডিসিশনটা আমি কেন নিয়েছি? কারণ আমার লেবার আমার এই রিসোর্সে আমার খরচ কম। হ্যাঁ, আমার ইফিসিয়েন্সি আছে, আমার রিসোর্স অ্যাভেলেবিলিটি আছে, আমি অন্যভাবে বলতে পারি রিসোর্স অ্যাভেলেবিলিটি আছে, রিসোর্স অ্যাভেলেবিলিটি আছে। হ্যাঁ, এখানে এই কোশ্চেনটা আমাদের জন্য সহজ হয়ে গেছে, যেহেতু আমরা অলরেডি প্রোডাকশন পসিবিলিটি কার্ভ শিখে গেছি, যে ইফিসিয়েন্সি এন্ড ইনএফিসিয়েন্সি অন প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। এটা কিন্তু আমরা অলরেডি বলছি যে আমি প্রোডাকশন পসিবিলিটি কার্ভের কোন পয়েন্টটাকে বলবো ইফিশিয়েন্ট পয়েন্ট, কোনটাকে বলবো ইনএফিশিয়েন্ট পয়েন্ট। আমার যে রিসোর্স গুলো আছে, এই রিসোর্স দিয়ে আমি কি করতে পারি, আমার রোবট তৈরি করতে পারি, কর্ন তৈরি করতে পারি। হ্যাঁ, আমি এই দুটো জিনিস প্রডিউস করতে পারি। তো আমি যদি এই পয়েন্টে বিলং করি, এই প্রোডাকশন পসিবিলিটি কার্ভের ভিতরে যে কোনো পয়েন্টে বিলং করি না কেন, এই পয়েন্টে বিলং করি না কেন, এই পয়েন্টে বিলং করি না কেন, আমি এই কার্ভের যে কোনো পয়েন্টে বিলং করি না কেন, আমি আমার যে রিসোর্স গুলো আছে আমি ফুলি ইউটিলাইজ করতেছি। আপনি এইভাবে মনে রাখেন, আমার রিসোর্স গুলো আমি পুরো ইউটিলাইজ করতেছি, এখানে আমার কোনো রিসোর্সের আনইউটিলাইজ থাকতেছে না। বাট আমি যদি নিচে বিলং করি, আমি নিচে বিলং করা মানে হইলো আমি কিন্তু কম প্রডিউস করতেছি। আপনি দেখেন এদিক দিয়ে কমে যাচ্ছে, এদিক দিয়েও কমে যাচ্ছে, আমি এখানে চলে আসছি, এদিক দিয়ে এখানে চলে আসছি। আমি যদি এখানে এখানে এই কার্ভে প্রডিউস করতাম, আমার এদিক দিয়েও বেড়ে যেত, আমার এদিক দিয়েও কিন্তু বেড়ে যেত, আমি যে পয়েন্টে প্রডিউস করি না কেন। তো এই যে আমি নিচে চলে আসছি, এটা তার মানে হলো আমি রিসোর্স গুলা প্রপার ইউটিলাইজ করতেছি না, ওইটাকে বলতেছি ইনএফিশিয়েন্ট আমার ইনএফিসিয়েন্সি অন প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, ইনএফিসিয়েন্সি অন প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। হ্যাঁ, ইনএফিসিয়েন্সি অন প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। সো এই ছিল আমার ইফিসিয়েন্সি এবং ইনএফিসিয়েন্সির কথা। এখন আমরা অন্য একটা সুন্দর একটা পড়ায় চলে যাচ্ছি, এটা আমি অবশ্য আমার ক্লাসের শুরুতেই বলছিলাম, যেমন হাউস হোল্ড এবং বিজনেসের ভিতরে যে সার্কুলার ফ্লো ডায়াগ্রাম। সো সার্কুলার ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে আমরা দেখবো যে আসলে আমার সার্কুলার ফ্লো গুলা কিভাবে হচ্ছে। এটা কিন্তু পরীক্ষাতে এসে থাকে। তো আমরা একটু আগে দেখে আসছি কোন প্রোডাকশন অথবা বিজনেসে হলো ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনার, এই জিনিসগুলো দরকার হয়। ঠিক আছে, তো এই জিনিসগুলো কে দেয় আমাকে বলেন। ল্যান্ড কোনো ব্যক্তি, মালিক কোনো না কোনো ব্যক্তি। আমি কিন্তু প্রত্যেকটা জিনিস খুব ডিটেল বলতেছি। ল্যান্ডের মালিক কোনো না কোনো ব্যক্তি, ক্যাপিটালের মালিক কোনো না কোনো ব্যক্তি, হ্যাঁ, আমার লেবারের মালিকও কোনো না কোনো ব্যক্তি, এন্টারপ্রেনারও কোনো না কোনো ব্যক্তি। তো এই যে আমার ল্যান্ডের যে মালিক, সে রেন্ট পাচ্ছে ল্যান্ডের কারণে, হ্যাঁ, যে সে ল্যান্ড যে ভাড়া দিতেছে, সে তার এগেনস্টে রেন্ট পাচ্ছে। তারপর আমার ক্যাপিটালের যে মালিক, সে সে ক্যাপিটাল হয়তো এগেনস্টে সেই মানে ডিভিডেন্ড পাচ্ছে, সে যদি নিজে মালিক হয়, এন্টারপ্রেনার হয়, সে ডিভিডেন্ড পাচ্ছে। হ্যাঁ, ক্যাপিটালের যে মালিক।
যে লেবার দিচ্ছে সে কিন্তু ভয়েস পাচ্ছে, হ্যাঁ, ভয়েস পাচ্ছে, স্যালারি হিসেবে পাচ্ছে। স্যালারি হলেও যদি আমার সে প্রফেশনাল হয়, হ্যাঁ, আর যদি লেবার হয় তাহলে সে ভয়েস পাচ্ছে। আর যদি সে মালিক হয়, এন্টারপ্রেনার হয়, তাহলে কিন্তু সে কি করতেছে, ওই ওই ব্যবসা থেকে সে স্যালারি আকারে টাকা নিচ্ছে, ডিভিডেন্ড আকারে টাকা নিচ্ছে। লাস্টের পয়েন্ট হলো এন্টারপ্রেনার। এন্টারপ্রেনার তো লাভের শেষ নাই যদি সে সাকসেস হয় আর কি, হ্যাঁ। যেমন আমি ম্যাটামেটার এন্টারপ্রেনার, আমি ম্যাটামেটার এস্টাবলিশ করছি, সো ম্যাটামেটার অলরেডি একটা পজিশনে চলে গেছে। আমি হয়তো নাম্বারটা বলতেছি না, বাট আমরা কিন্তু প্রচুর বই সেল করছি, নোট সেল করছি। আমার ক্লাসে না যতজন জয়েন করছে তার চেয়ে 3-4 গুণ কিন্তু মানুষের কাছে আমি নোট সেল করছি। সো আমি হলাম অন্টারপ্রেনর। সো আমার অন্টারপ্রেনর তো একটা রিটার্ন আছে, তাই না? অন্টারপ্রেনর অবশ্যই একটা রিটার্ন আছে। আরেকটা জিনিস আপনাদের শিখায় রাখি, যে অন্টারপ্রেনর বাংলাদেশে যে বাংলাদেশে অথবা পুরো বিশ্বে যারা অন্টারপ্রেনর, ওরা কি করে না, ধরেন যারা 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 ধরেন ভেঞ্চার আর কি, নতুন নতুন আইডিয়া নিয়ে আসে, ওরা কিন্তু লং টাইম ব্যবসাটা করে না, সেল করে দেয়। ধরেন টেসলা হয়তো আপনার ধরেন এলন মাস্ক হয়তো সারা জীবন সে টেসলা বানাবে, গাড়ি বানাবে, বাট এই যে পাঠাও, উবার, তারপর চাল ডাল, ইমার্জিং যে কোম্পানি গুলা, ওরা কিন্তু সেল করে দেয় একটা সময়, সেল করে সে ক্যাপিটালাইজ করে ফেলে। ধরো 10 মিনিটের মালিক আয়মান সাদিক, উনি হয়তো কোচিং সেন্টারটার মালিকানা অলরেডি অলরেডি কিন্তু সেল করে দিচ্ছে। পুরা মালিকানা সেল করে নাই, সে কিন্তু ফাইন্যান্স আনছে, আমার পার্টনার নিচ্ছে। সো পার্টনার নেওয়া মানে তো পার্সিয়ালি সেল করে দেওয়া। সো এই যে তার মানে ওইখান থেকেও সে একটা রিটার্ন পাচ্ছে। তো আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, যে আমার হাউস হোল্ড এই পটের কথা বলছি, যে আমি যে কোনো কিছু প্রডিউস করতে যাই, ব্যবসা করতে যাই, যে 4টা কম্পোনেন্ট কে দিচ্ছে? কোনো না কোনো ব্যক্তি দিচ্ছে, হাউস হোল্ড দিচ্ছে, যার এগেন্সে সে রিটার্ন পাচ্ছে, টাকা পাচ্ছে। এই টাকাটা সে কি করে? এই টাকাটা দিয়ে সে হয়তো আপনার বেসিক নিড পূরণ করে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এগুলো কিনে, অথবা লাক্সারি গুড প্রডিউস করে। তো কোনো কিছু যে কনজিউম করতেছে সে ওই টাকা দিয়ে, কনজিউম করলে কোথায় যাচ্ছে? আমি একটু একটু একে ওকে টানাটানি করে শিখাই। আমি যে কনজিউম করতেছি, কনজিউম করলে কি যাচ্ছে? এই হাউস হোল্ড কি দিচ্ছে? আমি যদি এতক্ষণ যে কথা বলছি ওইখান থেকে যাই, এই হাউস হোল্ড কি করতেছে, যে আমার সে কি দিচ্ছে, আমার আমার হাউস হোল্ড কিন্তু এই যে আমার এই যে এইদিকে দিচ্ছে হলো কি, আমার দিচ্ছে হলো ওই যে 4 কম্পোনেন্ট দিচ্ছে, হ্যাঁ, ল্যান্ড, লেবার, মেশিনারিজ, ক্যাপিটাল, এই জিনিসগুলো দিচ্ছে সে হাউস হোল্ড। তার এগেনস্টে সে কি পাচ্ছে? তার এগেনস্টে সে পার্সোনাল, আমার ওএস ডিভিডেন্ড পাচ্ছে, যে এই জিনিসটা পাচ্ছে, ঠিক আছে। এই যে হাউস হোল্ড তার এগেনস্টে কি পাচ্ছে, উপরের পার্টটুকু সে রিটার্ন পাচ্ছে। আমার আমার এই জিনিসগুলো, যে ওএস পাচ্ছে, ডিভিডেন্ড পাচ্ছে, আরো দুইটা আসবে, হ্যাঁ, আমার স্যালারি পাচ্ছে, হ্যাঁ, ওএস, ডিভিডেন্ড আর রেন্ট হইতে পারে, আমি ল্যান্ড দিচ্ছি, রেন্ট হইতে পারে। সো রেন্ট হইতে পারে। সো আমার এখানে লেখা না থাকলে যে আপনি লিখতে পারবেন না তা না, আপনার রেন্ট হইতে পারে। সো এই জিনিসগুলো সে তার এগেনস্টে পাচ্ছে। সে ল্যান্ড, আমার সে, আমি একটু 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 টাইম নিয়ে পড়াই আজকে, দরকার হলে আমাদের ক্লাসটা একটু আড়াইটা বাজবে, সমস্যা কি, তাই না? সে দিচ্ছে ল্যান্ড, হ্যাঁ, ল্যান্ড ল্যান্ড দিচ্ছে, সরি, ল্যান্ড দিচ্ছে, লেবার দিচ্ছে, ঠিক আছে, লেবার দিচ্ছে, তারপর ক্যাপিটাল দিচ্ছে, সে ল্যান্ড দিচ্ছে, লেবার দিচ্ছে, ক্যাপিটাল দিচ্ছে, এই জিনিসগুলো সে দিচ্ছে, হ্যাঁ। তারপরে অন্টারপ্রেনার দিচ্ছে, তার এগেনস্টে সে কি পাচ্ছে, যে ওয়াইস পাচ্ছে, এই জিনিসগুলো পাচ্ছে। সো এই জিনিসগুলো দিয়েই সে কি করে, সে কিন্তু কি করে, এই যে খরচ করতেছে কি, এই জিনিসগুলো কিন্তু সে কি করতেছে, সে এই জিনিস দিয়ে অবশ্যই সে কনজিউম করতেছে, কোনো না কোনো কিছু কনজিউম করতেছে। কনজিউম করার এগেনস্টে সে কি পাচ্ছে, যে গুডস এন্ড সার্ভিস পাচ্ছে। তো এই যে আমি আমি ইনকাম করতেছি, হাউস হোল্ড ইনকাম করতেছে, ইনকামের টাকা দিয়ে সে আবার খরচ করতেছে, ব্যবসায়ীর কাছে দিচ্ছে, ব্যবসায়ী আবার ওই টাকা দিয়ে সে ব্যবসা করতেছে, সে আবার প্রোডাকশনে যাচ্ছে, হ্যাঁ। তো এই যে ফ্লোটা, ওইটা হলো সার্কুলার ফ্লো ডায়াগ্রাম। এই ফ্লোটাই হলো সার্কুলার ফ্লো ডায়াগ্রাম। তো জিনিসটা খুব ইন্টারেস্টিং। এটা এটা যত ভাইব্রেন্ট হবে, এটা যত ভাইব্রেন্ট হবে, কোনো ইকোনমিতে যখন সার্কুলার ফ্লোটা যত বেশি হবে, খুব দ্রুত হবে, তত কিন্তু আমার কি হচ্ছে, তত কিন্তু আমার ইকোনমি ভাইব্রেন্ট হচ্ছে, তত কিন্তু আমার ইকোনমি ভাইব্রেন্ট হচ্ছে। তো আমি যে কথাগুলো বলছি এখানে, কথাগুলো বলা হয়েছে হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ মেজর ইকোনমিক সিস্টেম। আমরা এখানে একটা ডিফারেন্ট পড়া, এই চ্যাপ্টারে আমরা শেষের দিকে চলে আসছি। সো এই চ্যাপ্টারে আমরা একবারে শেষের দিকে চলে আসছি। সো এখানে আমরা শিখবো যে আমার এই চ্যাপ্টারে একটু শেষের পর্যায়ে চলে আসছে। এখানে আমরা শিখবো যে হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ মেজর ইকোনমিক সিস্টেম। আমরা এই যে পুরো বিশ্বের যে অর্থনীতিগুলা, পুরো আপনি দেখেন এক একটা দেশের অর্থনীতির মডেল, ডায়াগ্রাম, পার্সপেক্টিভ কিন্তু ডিফারেন্ট হয়। তো আমার পুরো বিশ্বের প্রত্যেকটা দেশ কিন্তু আপনার ইকোনমিক একটা সিস্টেমে চলতেছে, তাই না? অর্থনীতি একটা সিস্টেমে চলতেছে। তো আমার হিস্ট্রিক্যাল পার্সপেক্টিভে আদিম যুগ থেকে শুরু করে অনেক পুরাতন সময় থেকে শুরু করে বর্তমান পর্যন্ত কি মানে আমার সিস্টেমে চলে আসতেছে, ওইটা এখানে আলোচনা করব। প্রথম হলো ফিউডালিজম। ফিউডালিজমে কি ছিল আমাদের বাংলাদেশের, যদি চিন্তা করেন আপনি, ভারতবর্ষের কথা যদি চিন্তা করেন, ভারতে কিন্তু 300 বছর আগে কি ছিল, রাজাদের শাসন ছিল। যে আমার ল্যান্ডলর্ড ছিল, যারা প্রজা ছিল, প্রজারা কিন্তু জমির মালিক ছিল না। তারা কি করতো, জমি চাষ করতো, চাষ করার এগেনস্টে সে কি করতো, তাকে চাঁদা দেওয়া দরকার হচ্ছিল, সন্ধ্যা আইন ছিল, সন্ধ্যার আগে কিন্তু তাকে একটা একটা নির্দিষ্ট সময়, ধরেন চাষবাস করার পরে একটা নির্দিষ্ট ডেট ছিল, ওই ডেটে আমার সন্ধ্যার আগে কিন্তু তাকে খাজনা দেওয়ার দরকার ছিল।
তো যেটা বলতেছিলাম যে আমার প্রজাদের হাতে কোনো কিছু ছিল না, প্রজারা জমির মালিক ছিল না। তারা কি করতেছে, তারা জমির মালিক ছিল না, তারা শুধু চাষবাস করবে, চাষবাস করে সে যে জিনিস পাবে এবং ওই জিনিস সে নিজে ভোগ করতে পারবে, বাজারে সেল করতে পারবে, কিন্তু তার এগেন্সে ওই জমি যে চাষ করতেছে, চাষ করার জন্য তাকে খাজনা দেওয়া দরকার ছিল। হ্যাঁ, খাজনা দেওয়া লাগতো, এবং ওই জমির মালিক সে নিজে ছিল না। ওই সময়টাকে বলা হচ্ছে ফিউডালিজম। ঠিক আছে, ফিউডালিজম। 2 নম্বর হলো ক্যাপিটালিজম। ক্যাপিটালিজমের মূল কথা, পুরো বিশ্ব এখন ক্যাপিটালিজমে চলতেছে, যদিও দুই একটা দেশ ডিফারেন্ট আছে, যেমন আমরা আমরা চায়নাকে আমরা কমিউনিস্ট কান্ট্রি বলি, আমরা কিউবাকে আমরা 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 সোশ্যালিজম কান্ট্রি বলি। সো এরকম বলে থাকি, বাট ম্যাক্সিমাম কান্ট্রি কিন্তু ক্যাপিটালিজমের আন্ডারে চলতেছে। ক্যাপিটালিজমের মূল কথা কি, তোমার সম্পদ তোমার, আমার সম্পদ আমার। তোমার সম্পদ দিয়ে তুমি যত ইচ্ছে ব্যবসা করতে পারবা, ব্যবসা করে তুমি অনেক সম্পদের মালিক হইতে পারবা, গভর্নমেন্টের কোনো বাইন্ডিংস থাকবে না, গভর্নমেন্টের কোনো বাধা থাকবে না। ওইটা হলো ক্যাপিটালিজমের মূল কথা। ঠিক আছে, যার কারণে কিন্তু বর্তমানে বড়লোক যারা, রিচ পিপল যারা, ওরা অনেক বেশি রিচ হচ্ছে, যারা দরিদ্র অনেক দরিদ্র হচ্ছে। এটা কিন্তু ক্যাপিটালিজমের একটা ইম্প্যাক্ট। আবার ক্যাপিটালিজমের সুবিধাও আছে। ক্যাপিটালিজম যদি না থাকতো তখন এমপ্লয়মেন্ট হইতো না, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হইতো না, আমার মানুষ কিন্তু মোটিভেটেড হইতো না, গ্রুপ অফ কোম্পানিগুলো মোটিভেটেড হইতো না বেশি বেশি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য, প্রোডাকশনের জন্য, নতুন নতুন ব্যবসা ইন্ট্রোডিউস করার জন্য। সুবিধা আছে, অসুবিধা আছে, দুইটাই আছে। 3 নম্বর হলো সোশ্যালিজম। সোশ্যালিজম বলতেছে আমরা এখানে কোনো কেউ কারো কোনো কিছু মালিক হবে না, সবাই পরিশ্রম করবে, সবাই কাজ করবে, এবং সবাইকে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে। ঠিক আছে, ইকুয়ালিটি এনশিওর করা হবে। এখন একটা কনফিউশন আছে, সোশ্যালিজম বুঝলাম, তাহলে কমিউনিজম কোনটা? ঠিক আছে, সোশ্যালিজম কমিউনিজম সেম কথা, দুইটার ভিতর কোনো ডিফারেন্স নাই। সবাই সবার জন্য কাজ করবে, এখানে গভর্নমেন্ট কন্ট্রোল করবে, অ্যাসাইন করে দিবে গভর্নমেন্ট যে কে কোন কাজ করবে। সায়েন্টিস্টকে বলবে তুমি সায়েন্টিস্টের কাজ করো, লেবারকে বলবে তুমি জমি চাষ করো। ঠিক আছে, অ্যাকাউন্টেন্ট যারা আছে, সিএ যারা পড়ছে, ওদেরকে বলবে তুমি সিএ কাজ করো। সো কিন্তু তোমার ডিস্ট্রিবিউশনটা কি হবে, আমার অন নিডের বেসিসে, তোমার যত টাকা লাগবে গভর্নমেন্ট দিবে, তোমার ছেলে মেয়ের পড়াশোনা করা, তোমার লাইফ লিড করা, সব খরচ গভর্নমেন্ট দিবে, যতটুকু লাগবে ততটুকু দিবে। হ্যাঁ, আর এটা হলো কমিউনিজমের কথা, যে কমিউনিজমের কথা হইলো তোমার যতটুকু তোমার লাইফটাকে লিড করার জন্য, তোমার লাইফ জীবনটাকে পরিচালনা করার জন্য যত টাকা লাগবে ওইটা গভর্নমেন্ট দিবে। আর সোশ্যালিজম বলতেছে সবারই সমানভাবে ডিস্ট্রিবিউট করবে আর কি। তুমি বেশি ইনকাম করো, তুমি বেশি ইনকাম করলে যে যে টাকা পাবা মাস শেষে ভাতা পাবা, তুমি কম ইনকাম করলেও সেম পাবা, ওইটা বলতেছে সোশ্যালিজম। মিক্সড ইকোনমি হলো দুইটা মিল, মানে মিক্সড, দুইটা মিক্স করে আর কি, যে গভর্নমেন্টেরও কন্ট্রোল আছে, হ্যাঁ গভর্নমেন্টেরও কন্ট্রোল আছে, এবং মানে গভর্নমেন্টের কন্ট্রোল আছে, আবার পাবলিকেরও ওনারশিপ আছে। তো এটা মিক্স ইকোনমির একটা এক্সাম্পল। বাংলাদেশ, ইন্ডিয়া, আমরা কিন্তু মিক্স ইকোনমিতে আছি। মিক্স ইকোনমি কিভাবে, ধরেন আপনি আপনার আমার সম্পদ আমার, আমার ব্যবসা আমার, বাট ট্যাক্স তো দেওয়া লাগতেছে, আমার যত বেশি ইনকাম তত বেশি ট্যাক্স দেওয়া লাগতেছে। ওই ট্যাক্সের টাকা দিয়ে কি করতেছে, আমার বয়স্ক ভাতা দিচ্ছে, হ্যাঁ আমার ওপেন মার্কেটে চাল দিচ্ছে কম টাকায়, তারপর আমার আমার রাস্তাঘাট বানাচ্ছে। রাস্তাঘাট অবশ্য সবাই ইউজ করে, রিচ পিপল, পোর পিপল, বাট সবার জন্য তো রাস্তাঘাট বানাচ্ছে। তো এই যে ট্যাক্স নিচ্ছে, এই ট্যাক্সের কারণে কিন্তু এটাকে বলা হচ্ছে মিক্স ইকোনমি। হ্যাঁ, মিক্সড ইকোনমিতে পড়ে আর কি। সো অন্যভাবে আমি বলতে পারি পুরো বিশ্ব এখন ক্যাপিটালিজমের পর চলতেছে, আবার মিক্সড ইকোনমিতেও কিন্তু চলতেছে অনেকগুলা দেশ। সো এই এই ছিল আমাদের মেজর ইকোনমিক সিস্টেম। সো আমরা এখন চলে যাচ্ছি হইলো আমার ইকোনমিক্স আর্ট না সায়েন্স, এই কথাটা মানে সবসময় একটা কমন কোশ্চেন, এটা পরীক্ষায় এসেই থাকে। আপনার যারা আর্টস, মানে যারা কম, মানে যারা 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 আর্টস ব্যাকগ্রাউন্ডের, তাদের তো ইকোনমিক্স সাবজেক্ট ছিল। যারা আমার কমার্স ব্যাকগ্রাউন্ড, আমারও ইকোনমিক্স সাবজেক্ট ছিল, ক্লাস 8 পর্যন্ত আর কি। তারপর ইউনিভার্সিটিতে ছিল। তো এই কথাটা আসে যে ইকোনমিক্স কি সায়েন্স না আর্টস। তো এটা কেমন কথা রে ভাই, ইকোনমিক্স সায়েন্স না আর্ট, একটা আর্টস একটা কনফিউজিং জিনিস। তো আমি এখানে দুইটাই এক কথা হলো, এটা এক কথা অ্যান্সার হলো ইকোনমিক্স সায়েন্সও, ইকোনমিক আর্টসও। এটা কলাও, হ্যাঁ সমাজ বিজ্ঞানের পার্টও, আবার সায়েন্সের পার্টও। কিভাবে, প্রথমে আসি সায়েন্স, কিভাবে সায়েন্স, ইকোনমিক্স কিভাবে আবার সায়েন্স হয়। সায়েন্স কেন হয়, আমরা এখানে কিন্তু প্রচুর ডেটা অ্যানালাইসিস করতেছি। আমার গভর্নমেন্ট যখন মানিটারি পলিসি দেয়, সেই কন্ট্রাকশনাল মানিটারি পলিসি দিবে না আমার এক্সপানশনাল মানিটারি পলিসি দিবে, সে কিন্তু অনেক ডেটা নিয়ে অ্যানালাইসিস করে, যে আমার ইনফ্লেশন রেট কত, আমার ইকোনমিতে আমার ফ্রি মানি, আমার মানিটারি বেস কত আছে। সো অনেক ডেটা অ্যানালাইসিস করে সে ডিসিশন নেয় যে হ্যাঁ আমি কন্ট্রাকশনাল মানিটারি পলিসি দিব না এক্সপানশনাল মানিটারি পলিসি দিব। যে এই যে ডেটা অ্যানালাইসিস করতেছে, এটা কিন্তু সায়েন্সের পার্ট, এটা কিন্তু আর্টস এর পার্ট না। সমাজ বিজ্ঞান কিন্তু কখনোই কি করে না, ডেটা নিয়ে কাজ করে না। ঠিক আছে, সো এখানে সে কিন্তু অনেক ফর্মুলা ইউজ করে। দেখেন সেকেন্ড হলো মেকানিক্স অফ ইকোনমিক্স, আন্ডারস্ট্যান্ড দ্য মেকানিজম অফ ইকোনমিক্স। আমি এখানে কিন্তু অনেক ফর্মুলা ইউজ করি, অনেক ক্যালকুলেশন ইউজ করে থাকি, এই কারণে এটাকে সায়েন্স বলা হচ্ছে। তো আর্টস কেন বলা হয়, কলা কেন বলা হয়, কলা বলা হয় কেন, কারণ আমার ইকোনমিক্সটা কিন্তু শুধু মানুষের চাহিদাকে প্রায়োরিটি দেয়, যে আমার জনগণ কোনটা চাচ্ছে, পাবলিক পাবলিক কোন কোন প্রোডাক্টটা বেশি ডিমান্ড করতেছে, কোন
কোন মানুষের বিহেভিয়ার কিরকম, এক্সপেন্ডিচারের নেচার গুলা কিরকম, হ্যাঁ, মানুষের ডিমান্ড গুলা কিরকম, তাকে সার্ভাইভ করার জন্য কি কি প্রোডাক্ট দরকার হবে, এবং গভর্নমেন্ট কিন্তু বাধ্য করে ওই প্রোডাক্ট গুলো প্রডিউস করার জন্য। সো এই যে মানুষের হিউম্যান বিং এর নিডকে প্রায়োরিটি দিচ্ছে, এই কারণে এটাকে বলা হচ্ছে সামাজিক বিজ্ঞান। সো যখন হিউম্যান বিং এর প্রায়োরিটি নিড গুলা প্রায়োরিটি দিচ্ছে, ওইখানে কিন্তু আমার ডেটা সায়েন্স ইউজ হচ্ছে না, ওইখানে ডেটা ইউজ হচ্ছে না, ওইখানে কিন্তু আমার 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 কিন্তু সমাজ বিজ্ঞান ইউজ হচ্ছে। সো আমার আমার গভর্নমেন্ট, আবার এখানে আরেকটু ডিটেল বলি আমার কেন কলা বলা হয়, কেন সমাজ বিজ্ঞান বলা হয়। কারণ এটা গভর্নমেন্ট যে পলিসি গুলো নেয়, আপনি দেখবেন গভর্নমেন্ট প্রত্যেকটা পলিসি কিন্তু মানুষের কল্যাণে নেওয়া হয়, ঠিক আছে, মানুষের কল্যাণে নেওয়া হয়। মানুষ যে যে পলিসিটা মানুষের এগেনস্টে চলে যায়, সোসাইটির এগেনস্টে চলে যায়, ওই পলিসি কিন্তু নেয় না। এই কারণে এটাকে বলা হয় আমার সমাজ বিজ্ঞান। তো এবার আসি আমরা ইকোনমিক রিলেশনশিপ বিটুইন ইকোনমিক্স এন্ড আদার ডিসিপ্লিন। আমার ইকোনমিক্স এর সাথে অ্যাকাউন্টিং এর রিলেশন আছে, ফাইন্যান্সের রিলেশন আছে, মার্কেটিং এর রিলেশন আছে। সো আমরা সবগুলো রিলেশন শিখবো। সো আমি শুরুতেই বলছিলাম যে আমরা ইকোনমিক্স অনেক কিছু শিখবো, খুব সহজভাবে শিখবো। সো অ্যাকাউন্টিং কিভাবে হয় বলেন তো ইকোনমিক্স? অ্যাকাউন্টিং কিভাবে বলি আমি ইকোনমিক্সে? কারণ সে অনেকগুলো ডেটা নিয়ে কাজ করে, ফাইন্যান্সিয়াল ডেটা নিয়ে কাজ করে, এই কারণে আমি তাকে অ্যাকাউন্টিং বলতেছি। আমি খুব সহজ করে চলে যাচ্ছি, হ্যাঁ। আপনার ইকোনমিক্স কেন ফাইন্যান্স বলা হয়? কারণ এখানে কিন্তু আমি কি করতেছি, ফাইন্যান্সিয়াল মার্কেট নিয়ে কাজ করি, হ্যাঁ, ফাইন্যান্সিয়াল মার্কেট নিয়ে কাজ করি, অ্যানালাইসিস করি। আমি ইনভেস্টমেন্ট ডিসিশন নেই, আমি এখানে ইনভেস্টমেন্ট ডিসিশন নেই। ধরেন বসুন্ধরা যখন প্রোডাকশনে যায়, সে কি কনজিউমার গুড প্রডিউস করবে না বিএমডব্লিউ গাড়ি বানাবে, তাকে কিন্তু ডিসিশন নেওয়ার দরকার হয়, ঠিক আছে। তো ফাইন্যান্সের উপর বেস করে, হ্যাঁ, আমার ইনভেস্টমেন্ট ডিসিশনটা কিন্তু ফাইন্যান্সের পার্ট, তাই না? সে কোনটা প্রডিউস করবে এটা ইনভেস্টমেন্ট ডিসিশনের পার্ট, আর ইনভেস্টমেন্ট ডিসিশনটা কিন্তু ফাইন্যান্সের পার্ট, এই কারণে এটাকে ফাইন্যান্স বলা হয়। ইকোনমিক্স এন্ড মার্কেটিং। আমার মার্কেটিং কেন বলা হয়, আমি মার্কেটিং কেন বলি ইকোনমিক্সকে? কারণ এটা হলো আমি কাস্টমারের বিহেভিয়ার কিন্তু দেখা দরকার হয়, যে আমি কাস্টমারের বিহেভিয়ার এখানে অ্যানালাইসিস করি। এটার এক্সাম্পল আমি একটু দিচ্ছি, দেখেন বাংলাদেশ ইকোনমি গ্রো করতেছে, মানুষের পার্চেসিং পাওয়ার কিন্তু বাড়তেছে। সো পার্চেসিং পাওয়ার যে বাড়তেছে, আমার পার্চেসিং পাওয়ার যখন বাড়ে, আমি কিন্তু দেখেন বর্তমানে বাংলাদেশের ইকোনমি যত খারাপ থাকুক, ফাস্টফুড কিন্তু বেশি সেল হচ্ছে। যারা ফাস্টফুডের ব্যবসা করতেছে ওরা কিন্তু খুব ভালো ব্যবসা করতেছে। তো এই যে আমার কিন্তু কনজিউমার বিহেভিয়ারের কারণে, হ্যাঁ, এটা কিন্তু অন কাইন্ড অফ কনজিউমার বিহেভিয়ারের কারণে, কারণ ইয়ং জেনারেশনের পরিমাণ বেড়ে গেছে, মানুষের মানুষের মানুষ ইউজ টু হয়ে যাচ্ছে, এবং মানুষ কিন্তু মানে আমার ফাস্টফুড কনজিউম করতেছে অন কাইন্ড অফ আমার এমিউজমেন্টের জন্য, টাইম পাস করার জন্য, হ্যাঁ, আড্ডাবাজি করার জন্য। সো এই যে এটা আলোচনা করা হয়, এটা অ্যানালাইসিস করা হয়, এটা কিন্তু মার্কেটিং এর পার্ট। এই যে কনজিউমার বিহেভিয়ার অ্যানালাইসিস করা কিন্তু মার্কেটিং এর পার্ট, এই কারণে এটাকে মার্কেটিংও বলা যায় আর কি। সেই ছিল আমাদের ফার্স্ট ক্লাসের আলোচনা। সো আমি ফার্স্ট ক্লাসের পরে আমি বিরতিতে যাব না, কারণ সেকেন্ড ক্লাসটা আরো অনেক লেন্দি। সো আমি আর 20 মিনিট পরে বিরতিতে যাচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সো চলুন, আচ্ছা আমরা একটু বিরতিতে যাই, তারপর হয়তো সেকেন্ড ক্লাসটা শুরু করতে পারি। জি।